যে দেশের যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার এই ক্লাসটা দেখছো, একদম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই ক্লাসটা ছড়িয়ে দাও সবার মাঝে। তোমরা জানো যে এই প্রান্ত ফিজিক্স এই প্ল্যাটফর্মটা আমরা খুবই গুণী শিক্ষকদের নিয়ে তোমাদের কথা চিন্তা করে, ওই গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলের কথা চিন্তা করে, একজন শ্রমিকের মেয়ের কথা চিন্তা করে, একজন কাঠমিস্ত্রির ছেলের কথা চিন্তা করে, একজন কৃষকের কথা চিন্তা করে আমরা সামান্যতম কোর্স ফিতে আমরা যেটা না নিলেই নয়, যেটা নিয়ে এই প্ল্যাটফর্মটা অন্তত ক্যারি করতে হবে সেটা করেছি সম্পূর্ণরূপে। বলতে পারো যে সেবাই কিছুটা বিষয় তো থাকছে আর্থিক। এখন বিষয় হচ্ছে যে আমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা যারা টার্গেট করে আগাচ্ছি তাদের জন্য মোটামুটি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে সবগুলো ক্লিয়ার হয়েছে যে কোন কোন সাবজেক্টগুলো থেকে কত মার্কস থাকবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যারা মানবিক এবং বাণিজ্য বিভাগের আছি এবং সায়েন্সেরও আছি, প্রত্যেকের জন্য 60 মার্কস কিন্তু কমন, ভেরি ভাইটাল, এবং একটা ভালো অংশ সেই জায়গা থেকে আসছে। কি কি মার্কস আসছে? ইংরেজি থেকে 20, বাংলা থেকে 20 এবং জিকে থেকে 20। তারপর তোমাদের যে বিভাগীয় সাবজেক্টগুলো আছে সেগুলো থেকে 40 থাকবে। তার মানে বুঝতে পারছো যে এই জায়গাটা কতটা সিগনিফিক্যান্ট। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদেরকে আজকে কথা দিতে হবে যে এই শেষ পর্যন্ত আমাদের সাথে তোমরা থাকবা এবং যেই কথাগুলো বলবো সেই কথাগুলো মেনে চলতে হবে। মজার বিষয় হচ্ছে তোমরা কিন্তু অফলাইনে ক্লাস করছো না, যেই তুই পড়িস তোর পা ভেঙে দিব। এখন পা ভাঙার কিন্তু আমার সুযোগ নাই। লাইভে দেখছি বাড়ছে কমছে এরকম হয়তো হবে। এখন তুমি লাইভ কেটে যদি চলে যাও আমি কিন্তু তোকে ধরতে পারছি না। তার মানে হচ্ছে নিজের দায়িত্বের জায়গা থেকে নিজের স্বপ্নকে পূরণের জন্য আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা পুরো প্ল্যাটফর্ম তোমাদের সাথে আছি, শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, এবং যত সহায়তা লাগে সবকিছু আমরা দিব। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আমি ইংরেজির টিচার, বাকিগুলো অন্যান্য টিচাররা খুব ভালো করে বলতে পারবে। এই 20টা নম্বরের জন্য আমাদের কতটুকু লড়াই সংগ্রাম করতে হবে, কিভাবে এগোতে হবে, বিগত সময়গুলোতে কিভাবে প্রশ্ন এসছে সেটা আমাদের জানাটা খুবই জরুরি। বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে 20 মার্কস, এই 20 মার্কস কোন জায়গাগুলো থেকে আসবে, এবং পুরো ইংরেজিটাকে অতীতে যেভাবেই শিখে থাকি না কেন এটাকে কাদামাটি বানাতে হবে। কিন্তু তোমাদের কথা দিতে হবে যে সেলিম স্যার যা বলবে সেই কথা শুনে চলবো। তাহলে ওপরে আল্লাহ আর ওসিলা হিসাবে আমার উপর সামান্যতম বিশ্বাসটুকু রেখে আজ থেকে ইংরেজির পথ চলা শুরু হলো। শেষ দিন অবধি আছি, তোমাদেরকে একটা ভালো জায়গায় আমরা দেখতে চাই। খাতা কলম রেডি তো? আমরা শুরু করব মোটামুটি। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কোন জায়গাগুলো থেকে নম্বর এসছিল। তোমরা খুব ভালোভাবে জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের উপর ভিত্তি করে তারা ভর্তি নিচ্ছিলেন। একটা হিউজ সময় ওই জায়গাতে গ্যাপ ছিল, অ্যাডমিশন পরীক্ষা হয়নি। যে আবার শিক্ষার মান ফিরে এসছে, গতবার পরীক্ষা হয়েছে, এবারেও হবে ইনশাল্লাহ, তার আগে পরীক্ষা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের প্রশ্নের ধরনটা কেমন হয়, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা জানাটা খুবই জরুরি। এখন বিষয়টা হচ্ছে মূলত ইংরেজি কোশ্চিনটা অ্যানালাইসিস করে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে মূলত 3টা পার্ট। কয়টা পার্ট বলো তো? 3টা। একটা হচ্ছে আমার গ্রামার অংশ, দ্বিতীয়টা হচ্ছে মেমোরাইজিং পার্ট যেটাকে বলে। মেমোরাইজিং পার্ট কোনটা? সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, ট্রান্সলেশন, এই অংশটা। আরেকটা অংশ হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে আগে খুব একটা আসতো না, ইদানিং আসছে, ইভেন গতবারও এসছে, সাহিত্য অংশ, ইংরেজি সাহিত্য অংশ। তোমরা জেনে খুশি হবে যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল, ইংলিশ ডিপার্টমেন্ট থেকেই, ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি বিধায় ওই সাহিত্যের জায়গাটুকু খুব প্রপারলি তোমাদের ইনশাল্লাহ বুঝাতে পারবো। তোমাদের কাছে যেটা বলার থাকবে সেটা হচ্ছে কেউ যদি কোনোটা না বুঝতে পারো তাহলে সেটা আমাকে কমেন্টে জানাও, আমি সাথে সাথে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আর বিষয়টা হচ্ছে এই ক্লাসটা যে যেখানে বসে দেখছো, যেহেতু বুঝতেই পারছো যে আমরা খুবই সামান্যতম কোর্স ফিতে তোমাদের সুবিধার্থে নিজেদেরকে আমরা উজাড় করে দেবার একটা সিদ্ধান্ত নিয়েছি, একটা প্রয়াস আমাদের। তো ছড়িয়ে দাও, একটু শেয়ার করো, আর ক্লাস চলা অবস্থাতেই তোমরা ভর্তিটা একটা পর্যায়ে নিয়ে চলে যাও আশা করছি। আমাদের 250+ এনরোলমেন্ট হয়েছে, লাইভে মোটামুটি 80 জন যুক্ত আছে, এখন আস্তে আস্তে যুক্ত হবে, ঠিক আছে? তোমরা একটু ভিডিওটাকে শেয়ার করো, আর কোনো জায়গা যদি বুঝতে না পারো সেটা হচ্ছে আমাকে কমেন্ট করো, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। চলো একদম টপিকে চলে যাই। এখন বিষয়টা হচ্ছে যে ইংরেজির গ্রামারের সবচেয়ে সিগনিফিকেন্ট যে টপিক, যেই জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চিন আসে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। হয়তো ভাবছো যে আল্লাহ এত সহজ জিনিস, এ আবার পড়ার কি আছে? কিন্তু পার্টস অফ স্পিচ, আজান হচ্ছে, আমি সাউন্ডটা একটু করছি। তো বিষয়টা হচ্ছে যে পার্টস অফ স্পিচ থেকে হিউজ পরিমাণে প্রশ্ন,
হিউজ পরিমাণে প্রশ্ন দেখা যাচ্ছে যে আমাদের আসে। তো এই পার্টস অফ স্পিচ তোমাদের হয়তো এই টপিকটা শুনেই বলছে আল্লাহ এত সহজ টপিক, এখানে পড়বার কি আছে? না, এখানে প্রচুর জিনিস আছে এবং আমরা শুধুমাত্র ওই ভাষা ওপর আমরা শিখেছি। আজকে ভিতর থেকে শিখবো, ইংরেজিটাকে একদম কাদামাটি বানিয়ে শিখবো। কথা দাও আমাকে যে আমার সাথে আছো তোমরা, খাতা কলম রেডি রাখো, আমি চলে যাচ্ছি একদম অ্যাকশন শুরু হলো কিন্তু। এইবার হচ্ছে দেখো আমরা চলে যাচ্ছি হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, পার্টস অফ স্পিচ। পুরোটা ক্লাস জুড়ে প্রতিটা শব্দকে একদম ভেঙে আমরা শিখব। পার্টস অফ স্পিচ। দেখো আমাদের এই যে পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচটাকে আমরা হচ্ছে পুরোটা একদম ভেঙে শিখবো। কোনটার অর্থ কি, কিভাবে কি হচ্ছে, এটা হচ্ছে আমরা পুরোটা শিখবো। ঠিক আছে, তোমরা খাতা কলম রেডি রাখো, নোট করতে হবে। এখন বিষয়টা হচ্ছে এই যে পার্টস, এই পার্টস শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে অংশ। কি অর্থ এর? অংশ। তারপরের শব্দটা দেখো অফ, এটা একটা প্রিপজিশন, এর অর্থ হচ্ছে এর। আর স্পিচ শব্দের অর্থ হচ্ছে কথা বা বক্তব্য। আমি কথা লিখলাম। তো পার্টস মানে হচ্ছে অংশ, অফ মানে হচ্ছে এর, স্পিচ মানে হচ্ছে কথা বা বক্তব্য। তো এই কথা বা বক্তব্য পূর্ণ একটা ভাব প্রকাশ করে। আমি জাস্ট একটা বাক্য লিখছি। আমি বলছি যে ওয়াটসন ইজ গোয়িং টু ফিল্ড। ওয়াটসন কোথায় যাচ্ছে বলো তো? ফিল্ডে যাচ্ছে। এই টোটালটা হচ্ছে একটা স্পিচ, এই টোটালটা হচ্ছে একটা স্পিচ। কেন এটা স্পিচ? কারণ পুরো সেন্টেন্সটা একটা ভাব প্রকাশ করতে পেরেছে। আর এই স্পিচেরই ক্ষুদ্র অংশ হচ্ছে ওয়াটসন একটা অংশ, ইজ একটা অংশ, গোয়িং একটা অংশ, টু একটা অংশ, ফিল্ড একটা অংশ। তো এই ক্ষুদ্র অনেকগুলো অংশের সমন্বয়ে একটা স্পিচ বা সেন্টেন্সের তৈরি হয়েছে। একটা সেন্টেন্সে সর্বাধিক হচ্ছে 8 ধরনের পার্টস থাকতে পারে। কত ধরনের পার্টস থাকতে পারে? 8 ধরনের পার্টস থাকতে পারে। এটাই ধারাবাহিকভাবে আমাদের হচ্ছে আলোচনা হবে। তোমাকে আরেকটু ক্লিয়ার করে আমি বলি, আমি একটা মানুষ, আমাকে স্পিচের সাথে একটু তুলনা করতে পারো, তোমাকেও পারো। কিভাবে? স্পিচের দেখো অনেকগুলো ডালপালা আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট, সব বাক্যে অবজেক্ট থাকেও না, সেটা আমরা আস্তে আস্তে বুঝবো। তো এই যে ক্ষুদ্র অংশগুলোর সমন্বয়ে একটা কিসের তৈরি হয়েছে ভাই বোনেরা আমার? একটা কিসের তৈরি হয়েছে? একটা স্পিচের তৈরি হয়েছে। তেমন আমার হাত, পা, নাক, কান, মাথা সব মিলে হচ্ছে আমরা একটা পূর্ণ মানুষের রূপ নিয়েছি। বিষয়টা হচ্ছে একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কখনো কোনো বাক্য হয় না। তো সাবজেক্ট হচ্ছে আমার ওয়াটসন, এটা হচ্ছে সাবজেক্ট, এবং ইজ হচ্ছে এই সেন্টেন্সের হেল্পিং ভার্ব, গোয়িং হচ্ছে মেইন ভার্ব। তো সাবজেক্ট এবং ভার্ব যেমন একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটাকে মানুষের মাথার সাথে তুলনা করতে পারো। কিভাবে? যে মাথা কাটলে তো মানুষই মারা যাবে, তেমন একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বকে তুমি যদি নাই করে দাও, ওটা কোনো অবস্থাতেই সাবজেক্ট হতে পারে না। তুমি ওয়াটসনকে বাদ দাও, ইজ গোয়িংটাকে বাদ দিয়ে দাও, দেখো এটা কি বাকি থাকলো? টু ফিল্ড। এটা কোনো বাক্যই না। পরিষ্কার হয়েছে? তার মানে হচ্ছে একটা সেন্টেন্সের যে ক্ষুদ্র সেগমেন্ট বা অংশগুলো আছে, এই জিনিসগুলোকে আমরা হচ্ছে পার্টস বলবো। আর একটা সেন্টেন্সে সর্বোচ্চ 8 ধরনের পার্টস থাকবে। তো আমরা হচ্ছে এই পার্টসগুলো ধারাবাহিকভাবে এখন আলোচনা করব। আমাদের প্রথম দিনের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে নাউন। এই নাউনটাকে একদম পানি করে ফেলবো ইনশাল্লাহ আজকে। শুধু আমাদের সাথে থাকো, ঠিক আছে? এখন দেখো যে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি? নাউন। দেখো আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কিন্তু নাউন। আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে কিন্তু নাউন। ওকে, তার মানে হচ্ছে আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব। দেখো পৃথিবীতে যত কিছু আছে, এই পৃথিবীতে যত কিছু আছে তার সুস্পষ্ট করে কিন্তু একটা নাম আছে। নাম ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু নাই। সহজ বাংলা কথাই, যার নাম আছে সেটাই নাউন। ধরো আমি একটা পাঞ্জাবি পরে আছি, এই পাঞ্জাবিকে কি তুমি টি শার্ট বলবে? নিশ্চয়ই নয়, একে তুমি পাঞ্জাবি বলবে। আমার হাতে একটা কলম আছে, এই কলমকে কি তুমি কলা বলবে? কলা বলবে না। আমার মাথার উপর একটা ফ্যান টাঙানো আছে, ফ্যানকে কি তুমি আম বলবে? বলবে না। আমি যে বোর্ডে লিখছি সেটাকে তুমি বোর্ড না বলে সেটাকে তুমি শার্ট বলবে? বলবে না। আমি এই মুহূর্তে তোমাদের সাথে যুক্ত আছি রাজশাহী থেকে, তুমি কি রাজশাহীকে ওয়ান্ডা বলবে? বলো, নিশ্চয়ই বলবে না। তার মানে রাজশাহী।
তার মানে এই কথাটা, আমার নাম যেমন সেলিম, সেলিম ভাইয়া তোমাদের সাথে যুক্ত আছে, তো সেলিম ভাইয়াকে কি তুমি জব্বার বলবে? নিশ্চয়ই বলবে না। তার মানে হচ্ছে এই পৃথিবীতে যত কিছু আছে তারই কিন্তু একটা সুস্পষ্ট বা সুনির্ধারিত নাম আছে। সহজ বাংলা কথায় যার নাম আছে সেটাই হচ্ছে নাউন। ঠিক আছে ভাই বোনেরা আমার, একটু তোমরা খাতা কলম রেডি রাখো। আমি যে কথাগুলো বলছি যতটা লেখা সম্ভব হবে সেটা আমি বোর্ডে লিখবো। মুখে যে কথাগুলো বলবো ক্লাস তো রেকর্ড থাকবে, তুমি চাইলে আবার শুনে নিতে পারবে। এটা ক্লিয়ার করতে পেরেছি নিশ্চয়ই যে যার নাম আছে সেটাই হচ্ছে নাউন। এটা কোন প্ল্যাটফর্মে তোমরা ক্লাস করছো? প্রান্ত ফিজিক্স। তো প্রান্ত ফিজিক্স তো একটা নাউন, নাউন না? এখন প্রান্ত ফিজিক্সে তুমি কি বলবে? মুকসেদ ফিজিক্স? তা তো তুমি বলবে না, তুমি প্রান্ত ফিজিক্সই বলবে। তার মানে হচ্ছে যার নাম আছে সেটাই হচ্ছে নাউন। একটু সংজ্ঞাটা লিখে দিচ্ছি ছোট্ট করে, ভাই বোনেরা আমার একটু লিখো। যার নাম আছে তাই নাউন। দেখো আমরা খুব স্লো গতিতে আগাবো, ক্লাসটা একটু লম্বা হলে হোক। যার নাম আছে সেটাই হচ্ছে নাউন। আমাদের ক্লিয়ার বা বোঝার জরুরি। দেখো কার কার নাম আছে। আমি কিসে লিখছি বলো তো? আমি একটা স্মার্ট বোর্ডে লিখছি, তাহলে আমি বলছি বোর্ড। এই বোর্ড শব্দটা কি? নিশ্চয়ই নাউন। তারপরে আমার হাতে একটা মোবাইল আছে, আমি তোমাদের কমেন্ট দেখার জন্য রেখেছি, কমেন্ট এখনো সেইভাবে আসা শুরু হয় নাই। মোবাইল, তো এই মোবাইলটাও হচ্ছে কিন্তু আমার একটা নাউন। আমি কি দিয়ে লিখছি বলো তো? কলম দিয়ে লিখছি। এই কলমটাও হচ্ছে আমার একটা নাউন। কেউ হয়তো বা আমার এই ক্লাসটা ঢাকা থেকে করছো, তার মানে ঢাকাও একটা নাউন। আমার বাসা কোথায়? ক্লাস নিচ্ছি কোথা থেকে তোমাদের সাথে? রাজশাহী থেকে। ঠিক আছে, তাহলে রাজশাহীও হচ্ছে একটা নাউন। ঠিক আছে, মনে করো যে রনি আমার ক্লাস করছে, আমার এক স্টুডেন্ট রনি। এই রনিও কিন্তু নাউন। রনি কি পরে আছে? রনি শার্ট পরে আছে। রনি আবার খাতা নিয়ে রেডি হয়ে গেছে আমার এই ক্লাস লিখবে, তাই এই রনির যে খাতা সেটা, রনি কোথায় আছে? রনি একটা রুমের মধ্যে আছে। রনির বাড়ি আবার শহরে না, রনির বাড়ি হচ্ছে গ্রামে, তো এই ভিলেজ। ঠিক আছে, তো রনির আব্বু আবার তাকে ডাকছে। ঠিক আছে, তো ফাদার তাকে ডাকছে, এই ক্লাস পরে কর, আগে খেয়ে নে। ঠিক আছে, তার মানে হচ্ছে পৃথিবীতে যত কিছু আছে তারই একটা সুস্পষ্ট নাম আছে। ঠিক আছে, তাহলে যার নাম আছে সেটাই হচ্ছে নাউন। তার মানে হচ্ছে দেখো এখানে বোর্ড নাউন, মোবাইল নাউন, পেন নাউন, ঢাকা নাউন, রাজশাহী নাউন, রনি নাউন, শার্ট নাউন, খাতা নাউন, রুম নাউন, ভিলেজ নাউন, ফাদার নাউন। আরো অনেক কিছু আছে, অসংখ্য, হাজার হাজার আছে, হাজার হাজার আছে, সেগুলো হচ্ছে আমাদের নাউন। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের এই কোর্সটা বাণিজ্যিক আকারে আমরা চিন্তা করিনি। তোমরা ক্লাসগুলো করতে থাকলেই বুঝতে পারবে যে শিক্ষকগুলো কতটা কোয়ালিটি সম্পন্ন। বেশি বেশি একটু শেয়ার করো, এই রিকোয়েস্টটা থাকবে। তোমাদের যে বন্ধু বান্ধব আছে সেই প্রত্যন্ত অঞ্চলের, তাদের কাছে ছড়িয়ে দাও, তাদেরও দেখার একটু সুযোগ হোক, তাদের স্বপ্ন পূরণ হোক। এটাই হচ্ছে আমাদের একমাত্র প্রয়াস, এই রিকোয়েস্ট তোমাদের প্রতি। তাহলে আশা রাখি যে তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে নাউনটা কাকে বলে, নাউন জিনিসটা কি। এইবার হচ্ছে দেখো যে এই নাউনটাকে আমরা হচ্ছে ক্লাসিফাই করব দুইটা ভাগে। নাউনকে ক্লাসিফাই করব, প্রিয় শিক্ষার্থী আমার, নাউনটাকে আমরা ক্লাসিফাই করব হচ্ছে দুইটা ভাগে। কয়টা ভাগে বলো তো? দুইটা ভাগে, নোট করে দিবে সবকিছু। একটা হচ্ছে কনক্রিট নাউন। কোন নাউন? কনক্রিট। আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তোমরা উচ্চারণ ভুল করে বলো অ্যাবস্ট্রাক্ট, এটার উচ্চারণ অ্যাবস্ট্রাক্ট না, এর উচ্চারণ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে নাউনকে আমরা কয় ভাগে ভাগ করলাম? প্রথমত দুই। কি কি বলো আমার সাথে বলো? কনক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। নাউন কয় প্রকার? দুই প্রকার, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। এবার চলো আমরা আরেকটা পেজ নিব, ওইখানে যে আমরা হচ্ছে এই কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্টে আলোচনা করব। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রকারভেদ নেই, এটা নিয়ে একটু আগে কথা বলি, এবং হিউজ কোশ্চিন এই জায়গা থেকে দেখা যাচ্ছে আসে। দেখো যে আমি আলোচনা করছি আগে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। কোন নাউন নিয়ে বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। অ্যাবস্ট্রাক্ট নাউনের আমরা এখন নাড়ি ভুড়ি একদম বের করে ফেলবো, একে উদ্ধার করে ফেলবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন কি জিনিস, এবার দেখবা। ঠিক আছে, তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কি জিনিস সেটা হচ্ছে আমরা এখন একটু দেখবো যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। মজার বিষয় হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, আমার কথা শোনো, যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন একটা নাউন যেটা কখনো ধরাছোঁয়া বা স্পর্শ করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। অনুভূতি কি? আমার মায়ের ভালোবাসা। অনুভূতি কি? আমার শৈশব। অনুভূতি কি? আমার বন্ধুত্ব। অনুভূতি কি? তার প্রতি আমার মায়া আছে। অনুভূতি কি? আমার দারিদ্রতা। তার মানে হচ্ছে যে নাউনটাকে আনটাচেবল, কখনো ধরাছোঁয়া বা স্পর্শ করা যায় না, সেই নাউনটার নামই হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো আমি বলছি যে রনি আমার বন্ধু, রনির সাথে আমার কি রয়েছে? বন্ধুত্ব রয়েছে। এই বন্ধুত্বকে ইংরেজিতে আমরা কি বলি বলতো? ইংরেজিতে এই বন্ধুত্বকে বলি আমরা হচ্ছে ফ্রেন্ডশিপ। এই বন্ধুত্বকে বলি হচ্ছে আমরা ফ্রেন্ডশিপ। তুমি রনিকে ধরতে পারো, বন্ধুত্বকে ধরতে পারো? পারো না। তুমি বলছো যে ভাই আমি খেতে পাচ্ছি না, আমার খুব অভাব, আমার দারিদ্রতা।
ভাই তোমার যে এই দারিদ্রতা, এতে তো আমরাও ব্যথিত। এই দারিদ্রতা কি তুমি কখনো ছুতে পারবে? পারবে না। এই দারিদ্রতা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি এখন বড় হয়ে তোমার পরিবারের দায়িত্বভার তোমার উপর, ভাই খুব কষ্টে আছি, জানেন না আমার চলতে ফিরতে খুবই কষ্ট হচ্ছে, টাকা ইনকাম করতে পারছি না। তো আমার যখন শৈশব ছিল তখনই ভালো ছিল, খেলে বেড়াইতাম, ভাত কাপড়ের চিন্তা ছিল না। এটাকে আমরা কি বলছি বলতো? যে চাইল্ডহুড। এটাকে আমরা কি বলছি? চাইল্ডহুড। এই যে শৈশব, এই শৈশব কি দেখা যায়? শৈশব কখনো দেখা যায় না। আবার আমি তোমাদের দেখো পাঠদান করছি, বোকা আমি, তোমাদের এটা এখনো উদাহরণটা দিইনি, যে এডুকেশন, এই শিক্ষা কি কখনো তোমরা ধরতে ছুতে পারবা? এ লম্বা না খাটো কালো না ফর্সা, এর কি কোনো আকার হয়? হয় না। তাহলে যে নাউনটা আমরা ধরতে ছুতে বা স্পর্শ করতে পারছি না, সেটা চোখ বন্ধ করে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম অসংখ্য অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। তোমার বাবা তোমাকে সন্ধ্যার পরে বাড়ি যেতে দেয় না, তুমি বলছো ভাইয়া আর বলেন না, আমার ফ্রিডম নাই, আমার খুব ফ্রিডম দরকার। তাহলে এই ফ্রিডম কি ধরাছোঁয়া যায়? এই ফ্রিডমও কিন্তু ধরাছোঁয়া যায় না। তারপর বলতেছো, বললেন না রনির অনেক সাহস, কারেজ। এই রনি রাতের বেলা মানুষের কাছে আম চুরি করে, এই রনির কি কারেজ? এটা কি দেখা যায় বলো? দেখা যায় না। এখন বিষয়টা হচ্ছে এরকম অসংখ্য উদাহরণ আছে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। তাও আরো দু একটা দিন হলে বলবে ভাই এত অল্প কথায় ছেড়ে দিচ্ছে। দেখো কারো সততা, এই সততা কি দেখা যায়? দেখা যায় না। কারো দয়া, কাইন্ডনেস, এই কাইন্ডনেস কি কখনো দেখা যায়? দেখা যায় না। দেখো এবার একটু ব্রিফ করে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো এখন বিষয়টা হচ্ছে, আমি বলছি যে একজন কমেন্ট করেছো রেড কালার, অবশ্যই রেড কালার নিব এবার। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে ভাইয়া আপুরা এমন একটা নাউন, যে নাউনটা কোনোদিন দেখা বা ধরা সম্ভব না। এই কনসেপ্টটুকু খাতে একটু নোট করো, যে নাউনটা কখনো দেখা বা ধরা সম্ভব না, সেটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আমার এবার একটু এক্সাম্পলগুলোর দিকে ফোকাস করি। আমি কি বলছি? যে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। বলো তো, বন্ধুত্ব কখনো দেখা যায় না, এটা অন্তরের বিষয়। তারপর হচ্ছে পোভার্টি, দারিদ্রতা, এটাও কখনো দেখা যায় না। চাইল্ডহুড, আমার শৈশব, এটা আমার আবেগের বিষয়, এটাও দেখা যায় না। এডুকেশন, শিক্ষা, এ কেমন, এ ফর্সা না কালো, এও দেখা যায় না। তারপর ফ্রিডম, স্বাধীনতা, এও দেখা যায় না। তারপর কারেজ, সাহস, এও দেখা যায় না। সততা এবং হচ্ছে দয়া, এই দুইটার কোনোটাই দেখা যায় না। আমি আশা করছি যে তোমরা ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছো। তারপরে প্লিজ একটু ভিডিওটাকে শেয়ার করো, আর হচ্ছে কমেন্টে একটু জানাতে থাকো যে আমার কথা বুঝছো কিনা। আমি আরো স্পষ্ট করার চেষ্টা করব। আমি সম্পূর্ণ নির্যাসটুকু তোমাদের জন্য দিয়ে দিব ইনশাল্লাহ। শুধু এতটুকু বলার চেষ্টা করছি যে তোমরা বুঝেছো কিনা। আমি রেড পেন নিব এবার। একজন বলেছো, অবশ্যই অনেক নানান জায়গা থেকে বলছো, ক্লাস করছো, কমেন্ট আসছে, কিছু একটু ক্লাসের বাইরের কমেন্ট আসছে, সেগুলো হচ্ছে আমরা পরে রিপ্লে করে দিব। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা হচ্ছে দুইটা কাজ করো। একটা হচ্ছে কমেন্টে আমাকে জানাতে থাকো যে বুঝছি কিনা, না বুঝলে আর একটু ক্লিয়ার করবো, আর শেয়ারটা বেশি বেশি দিতে থাকো। আমি দ্রুততার সাথে করবো না, স্লো আগাবো। দেখো আমি আর একবার বলে যাচ্ছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই নাউন, আমার সাথে ইকো করো, আমার সাথে বলো, যেখানে আছো খুলনা থেকে আমার সাথে বলো, বাগেরহাট থেকে আমার সাথে বলো, আমার সাথে কথা বলো। যে নাউনটা হচ্ছে আমরা দেখতে, ছুতে বা স্পর্শ করতে পারি না, শুধু অনুভব করতে পারি, সেই নাউনের নামই হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। গোষ্ঠী উদ্ধার, যেখান থেকে আসুক, যাক ধরা ছোঁয়া যাবে না, তার নামই অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার হচ্ছে আমরা কনক্রিট নাউনের মধ্যে যাব। ওকে, একটা হচ্ছে নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো কনক্রিট নাউন। এখন এই যে কনক্রিট নাউন, এই কনক্রিট নাউনটাকে আবার হচ্ছে চারটা ভাগে ভাগ করা হচ্ছে। কয়টা ভাগে ভাগ করছি আমরা বলতো? এই কনক্রিট নাউনটাকে হচ্ছে আমরা চারটা ভাগে মোট ভাগ করব। নাম্বার 1 হচ্ছে প্রপার নাউন, নাম্বার 1 হচ্ছে প্রপার নাউন, নাম্বার 2 হচ্ছে কমন নাউন, নাম্বার 3 হচ্ছে কালেকটিভ নাউন। ম্যাজিক হবে এখানে, ম্যাজিক। ওকে, তাহলে এবার দেখো, তাহলে হচ্ছে আমরা কি কনক্রিট নাউন কত প্রকার বলেছি ভাইয়া আপুরা? 4 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, চতুর্থত হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল। ম্যাজিক হবে এখানে। এবার অতীতে কি করেছো না করেছো আজকে দেখো। এখন হচ্ছে দেখো, প্রথমত হচ্ছে আমি বলেছি নাউনটা 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কিন্তু ক্লিয়ার ইনশাআল্লাহ। এবার হচ্ছে আমরা আসছি কনক্রিট নাউনে। এটা কত প্রকার? 4 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রতিটার আলাদা আলাদা করে কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা আমি করব, সেটা আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রপার নাউন। 3টা কথা নোট করো, 3টা কথা নোট করো, এর বাইরে প্রপার নাউন হয় না, চ্যালেঞ্জ। সেটা হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষের একটা নাম আছে। তাহলে মানুষের নাম, যত জায়গা আছে তার কিন্তু একটা নাম আছে, জায়গার নাম এবং পৃথিবীর একক বস্তু। কনসেপ্ট কয়টা প্রপার নাউনের ক্ষেত্রে? 3টা কনসেপ্ট। একটা হচ্ছে জায়গার নাম, মানুষের নাম এবং পৃথিবীর একক বস্তু। আমার সাথে বলবা এবার, কয়টা কনসেপ্ট? 3টা কনসেপ্ট, জায়গার নাম, মানুষের নাম, পৃথিবীর একক বস্তু। এবার আমরা একটু এক্সাম্পল গুলো করার চেষ্টা করি। দেখো আমি বলছি যে সেলিম, আমি ক্লাস নিচ্ছি কি সেলিম স্যার তোমাদের। তো সেলিম যদি প্রপার নাউন হয়, তাহলে প্রান্ত ফিজিক্স কোন নাউন? প্রান্ত। প্রান্ত আবার আর্জেন্টিনার সাপোর্টার প্রান্ত স্যার আমাদের, তাহলে মেসি, মেসি কোন নাউন?
মেসিও হচ্ছে কিন্তু আমাদের প্রপার নাউন। তাহলে জিনিসটা দেখো যে তিনটাই কিন্তু মানুষের নাম, সেলিম, প্রান্ত এবং মেসি। তার মানে হচ্ছে যদু মধু কদ্দু জব্বার মুখসে যাই হোক না কেন, মানুষের নাম হলেই সেটা হবে প্রপার নাউন। কনসেপ্ট 1 ইনশাল্লাহ ক্লিয়ার। এইবার হচ্ছে কনসেপ্ট নাম্বার 2 নাম্বার কনসেপ্ট যেটা বলছি সেটা হচ্ছে যে জায়গার নাম, যে কোনো জায়গার নাম। এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি হচ্ছে রাজশাহী থেকে, এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি হচ্ছে রাজশাহী থেকে। তো তাহলে যদি রাজশাহী থেকে এই মুহূর্তে আমরা ক্লাস নিচ্ছি, তো রাজশাহী যদি আমার প্রপার নাউন হয় তাহলে ঢাকা কোন নাউন হবে? রাজশাহী প্রপার নাউন হলে ঢাকা কোন নাউন হবে? জানাও ঝটপট, বুঝতে পারছো কিনা? ঢাকাও হচ্ছে আমাদের প্রপার নাউন হবে। আচ্ছা, ঢাকা যদি প্রপার নাউন হয় তাহলে ইন্ডিয়া কোন নাউন হবে? ইন্ডিয়াও আমাদের হচ্ছে প্রপার নাউন হবে। দেখো আমি দুইটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে জায়গার নাম, আর আরেকটা হচ্ছে মানুষের নাম। যে কোনো জায়গার নাম এবং যে কোনো মানুষের নাম হচ্ছে আমাদের প্রপার নাউন। এইবার তৃতীয় কনসেপ্টটা খুবই সিগনিফিক্যান্ট, সেটা হচ্ছে পৃথিবীর একক বস্তু। পৃথিবীর একক বস্তু কি? দেখো পৃথিবী কিন্তু পৃথিবীতে একটা, পৃথিবী কিন্তু পৃথিবীতে হচ্ছে একটা। তার মানে কি? আর্থ। এই আর্থ হচ্ছে একটা প্রপার নাউন। এই পৃথিবীর সূর্য কয়টা? সান একটা। এই পৃথিবীর হচ্ছে মুন কয়টা? এই মুনও হচ্ছে একটা। এই পৃথিবীর একক বস্তু। কিন্তু এত সহজ আসবে না। কেমন আসবে? ধরো আমার হাতে একটা কলম আছে, এই কলমের নাম কি? মনে করো ম্যাটাডোর। এখন ম্যাটাডোর যত লক্ষ কোটি কলমই ছাপিয়ে থাকুক না কেন, ম্যাটাডোর কিন্তু ব্র্যান্ড একটা। তার মানে হচ্ছে আমার এই ম্যাটাডোরটাও হচ্ছে আমার একটা প্রপার নাউন। কথা ক্লিয়ার? আমি যদি নদীর কথা বলি, রিভার, এটা কমনে গেলে ক্লিয়ার হবে, তাহলে এটা কমন নাউন। কিন্তু আমি যদি পদ্মা নদীর কথা বলি, তাহলে এই পদ্মা নদী কিন্তু হচ্ছে পৃথিবীতে একটাই। পরিষ্কার হয়েছে? আমার হাতে যে ফোনটা আছে, এই ফোনটার নাম ধরো সিম্ফনি। তো মোবাইল যতই মোবাইল কোম্পানিগুলো বানিয়ে থাকুক, সিম্ফনি ব্র্যান্ড কিন্তু একটাই। সিম্ফনি ব্র্যান্ড কিন্তু হচ্ছে একটাই। তার মানে হচ্ছে এটাও প্রপার নাউন। আচ্ছা, আমাদের 7টা বার আছে না? শুক্র, শনি, রবি, সোম যেগুলো বলি। তো শুক্রবার কি হবে তাহলে বলো তো? শুক্রবার কি হবে? একটু কমেন্ট করো তো। শুক্রবার কি হবে? তারপর আমাদের 12টা মাস আছে না? 12টা মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই দুইটা একটু কমেন্ট চাচ্ছি তোমাদের থেকে। কমেন্ট করছো অনেকেই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, জেলিয়াসি কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে? হ্যাঁ, অবশ্যই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তারপর তোমাদেরকে একটা কথা বলেছি, শুনতে পাচ্ছ কিনা সেটা হচ্ছে, আমি বলেছি যে স্যাটারডে, মনে করো স্যাটারডে বা ফ্রাইডে, এটা কোন নাউন? স্যাটারডে বা ফ্রাইডে এটা হচ্ছে কোন নাউন? বা জানুয়ারি, ফেব্রুয়ারি এটা হচ্ছে কোন নাউন? এটাও কিন্তু হচ্ছে আমাদের প্রপার নাউন। তার মানে হচ্ছে প্রপার নাউনটা আমরা আরেকবার ক্লিয়ার করার একটু চেষ্টা করি। আমার কথা একটু শুনবার চেষ্টা করো, একটু বুঝবার চেষ্টা করো। সেটা হচ্ছে কনক্রিট নাউনের যে 4টা প্রকার, তার মধ্যে প্রথম প্রকারটা হচ্ছে প্রপার নাউন। এই প্রপার নাউন মনে রাখার ক্ষেত্রে 3টা পয়েন্ট তোমরা খাতায় নোট করো। সেটা হচ্ছে নির্দিষ্ট করে কোনো মানুষের নাম, নির্দিষ্ট করে কোনো জায়গার নাম, আর পৃথিবীর একক বস্তু, অর্থাৎ রহিম, করিম, রনি, সেলিম, প্রান্ত, এই যা আছে সব মানুষের নামে। তারপর ঢাকা, রাজশাহী, কুমিল্লা, এইগুলো, এবং পৃথিবীর যত একক বস্তু আছে এই সবগুলো। ধরো আমার মাথার উপর কিন্তু একটা ফ্যান আছে, এখন এই ফ্যানটার নাম মনে করো কুদ্দুস কোম্পানির ফ্যান, ঠিক আছে? এখন যদি কুদ্দুস কোম্পানি বলি তাহলে কিন্তু এটা প্রপার নাউন হবে, কিন্তু ফ্যান যদি বলি তাহলে সেটা কমন হবে। তোমরা আরো বেশি বেশি শেয়ার করো, একটু শেয়ার চাচ্ছি। আমাদের হচ্ছে একটাই চাওয়া যে আমাদের এই ক্লাসটা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাক, গ্রাম থেকে গ্রামান্তরে, একদম সবাই যেন দেখতে পারে। ওই কৃষকের ছেলে, ওই মজুরের ছেলে আজকে স্বপ্ন দেখবে যে আমাকেও বড় হতে হবে, এই সামান্যতম কোর্স ফিটুকু যেটা না নিলে আমাদের প্ল্যাটফর্ম রান করতে পারবো না, বিধায় নেয়া। তাই একটু অনুরোধ তোমাদের প্রতি, একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও, কারণ আজকের ক্লাসটা একদম উন্মুক্ত রয়েছে, চাইলে সবাই দেখতে পারে। এখন আশা রাখি হচ্ছে যে প্রপার নাউন ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার বলে কমেন্ট চাইবো তোমাদের কাছে যে পৃথিবীর 3টা বিষয়, সেটা হচ্ছে জায়গার নাম, মানুষের নাম এবং পৃথিবীর একক যত বস্তু আছে সবই হচ্ছে আমাদের প্রপার নাউন। প্রপার নাউন ক্লিয়ার কিনা এটা একটু ক্লিয়ার করো, একটু বুঝতে পেরেছো কিনা? কমন নাউনে, রাইট? কমন নাউন কথাটা আমি লিখছি না, একটু বুঝে নাও। সেটা হচ্ছে কমন নাউন। এখন কমন নাউন আমাদের বইতে যে জিনিসটা হয় যে নানান ভাবে হচ্ছে লেখা থাকে। এখন বিষয়টা হচ্ছে যে কমন নাউন মনে রাখার ক্ষেত্রে একটা কনসেপ্ট শুধুমাত্র মনে রাখো, যেই নাউনটা হচ্ছে পৃথিবীর সকল জায়গায় আছে, যে নাউনটা হচ্ছে পৃথিবীর সকল জায়গায় আছে, সেই নাউনটা হচ্ছে আমাদের কমন নাউন। আর ক্লাসটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করো, একটু উৎসাহ দাও, তাহলে তোমাদের জন্য আরো বেটার কিছু করতে ভালো লাগবে, ঠিক আছে? কমন নাউনের ক্ষেত্রে একটা কথা নোট করো খাতায়, সেটা হচ্ছে যে যেই নাউনটা পৃথিবীর সকল জায়গায় আছে সেটা হচ্ছে কমন নাউন। আমি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করব, বলছি যে যেই নাউনটা পৃথিবীর সকল জায়গায় আছে সেটা হচ্ছে কমন নাউন। দেখো আমি কি বলতো, আমি হচ্ছে এই মুহূর্তে তোমাদের শিক্ষক, তাহলে টিচার। তাহলে টিচার পৃথিবীর যত ভৌগোলিক জায়গা যেখানে মানুষ বাস করে সেখানে শিক্ষা আছে, তার মানে সেখানে শিক্ষক আছে। তোমরা এই মুহূর্তে অ্যাজ এ স্টুডেন্ট আমার ক্লাস করছো,
তাহলে এটা কি বলতো, এটাও হচ্ছে কমন নাউন। তোমরা শুধু কি শিখেছো জানো, কাউ, বয়, গার্ল, এগুলো থেকে একটু বের হয়ে আসতে হবে, ওগুলো তো কোশ্চেনে আসবে না, ঠিক আছে, বা কম আসবে। দেখো টিচার, এটা পৃথিবীর সব জায়গাতে আছে। স্টুডেন্ট, এটাও পৃথিবীর সব জায়গাতে আছে। আমি বলছি যে সিটি, তাহলে সিটি কোন নাউন, শহরও তো সব জায়গাতে আছে। তারপর বলছি আমি দেখো যে রিভার, রিভার সব জায়গাতে নাই। এবার আমাকে বলো, যদি আমি বলি যমুনা, তাহলে যমুনা বললে কিন্তু প্রপার, যমুনা একটাই, কিন্তু নদী যখন বলছি, নদী পুরো পৃথিবীতে আছে, তার মানে নদী হচ্ছে বা রিভার হচ্ছে আমার জন্য এটা কমন। তারপরে তোমাদের চা উদাহরণগুলো একটু দিয়ে দিই। দেখো বয়, এই বয় তো সব জায়গাতে আছে। তারপরে হচ্ছে গার্ল, এই গার্লও তো সব জায়গাতে আছে, আছে না? তাহলে যেই নাউনগুলো পৃথিবীর সকল জায়গাতে আছে, যেই নাউনগুলো পৃথিবীর সব জায়গাতে আছে, সেটা হচ্ছে কমন। ধরো আমি বলছি বুক, একটা বই, বই কোন নাউন, এটা 100% কমন নাউন। আমি বলছি যে পেন, তখন এটা কমন নাউন। তোমাদের মনে আছে কি না, যখন আমি বলবো ম্যাটাডোর, তখন কি হবে বলো তো, নির্দিষ্ট করে নাম বললাম না, তখন সেটা হবে প্রপার। ধরো আমি নির্দিষ্ট করে কলমের কথা বলছি, বইয়ের কথা বলছি যে অ্যাডভান্স, তখন এটা কি হচ্ছে আমাদের, ওইটা হচ্ছে প্রপার। কিন্তু যখন আমি বই বলছি, সেটা পৃথিবীর সব জায়গাতে আছে। এমন করে ধরো বোর্ড, এই যে বোর্ডে আমি লিখছি, তা তোমার মনে করো যে এইটা হচ্ছে আমাদের এই বোর্ডটাকে আমি বলছি যে বোর্ড, এটা তো 100% বোর্ড। এই বোর্ডের ধরো আমি নাম জানি না, ঠিক আছে, তো আমি যদি নামটা বলি তখন সেটা কিন্তু হবে প্রপার, নাম বললে কি হবে, প্রপার। আর যখন আমি বলবো যে এটা বোর্ড, তখন এটা হচ্ছে কমন। আমি বলছি মোবাইল, মোবাইল দেখো এখন সব জায়গাতেই থাকে, তার মানে এটাও হচ্ছে আমাদের কমন। কিন্তু আমি যদি বলতাম সিম্ফনিজ, শাওমি, তখন সেটা হতো প্রপার। তাহলে কমন নাউন মনে রাখার ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা মনে রাখবো যে যেই নাউনটা পৃথিবীর সব জায়গাতে আছে, সেটাই হচ্ছে কমন নাউন। আমার কথার সাথে একটু মিলাও যে আমরা হচ্ছে এই নাউনটা বুঝতে পেরেছি কিনা, বা এই কমন নাউন সব জায়গাতে আছে, এই কথাটা ঠিক আছে কিনা। দেখো টিচার, এমন কোনো জায়গা আছে যেখানে শিক্ষক নাই বা শিক্ষা নাই, ইন্টারকটিকা মহাদেশ ছাড়া, যেখানে মানুষ বাস করে? তারপরে হচ্ছে দেখো স্টুডেন্ট, টিচার যেখানে আছে সেখানে স্টুডেন্টও আছে। আচ্ছা, সিটি নাই এমন কোনো দেশ আছে? তারপর নদী নাই এমন কোনো দেশ আছে? বয় নাই এমন কোনো জায়গা আছে? তারপর মেয়ে নাই বা গার্ল নাই এমন কোনো জায়গা আছে? বই তো তোমরা পাশে রেখেই পড়ছো, আমরা সারাদিন পড়ি, তারপর কলম দিয়েই তোমরা লিখছো, তাহলে কমন নাই এমন কোনো জায়গা নাই। এই বোর্ডও এখন কমন, আমার এখানে আছে, আরেক জায়গাতে আছে। মোবাইল প্রত্যেকের কাছে আছে, কারণ তোমরা মোবাইলে এই ক্লাসটা করছো। তার মানে আমার এই কনসেপ্ট আশা রাখি যে ক্লিয়ার, ঠিক আছে? তোমরা অনেকেই কমেন্ট করছো, খুব ভালো, অনেক সুন্দর করে বোঝাচ্ছেন স্যার, ধন্যবাদ তোমাকে শাইলানীরা। তারপরে হচ্ছে তোমার হচ্ছে প্রদীপ কর্মকার বলছো যে হেল্পফুল ক্লাস, নাইস ক্লাস স্যার, খুবই ধন্যবাদ। তোমাদের এই কমেন্টগুলো কি করে জানো, আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদের বুকটা ভরিয়ে দেয়। কোটি টাকায় এই আনন্দটা আমরা পাই না, যে আনন্দটা তোমাদের একটা কমেন্ট আমাকে দিচ্ছে। আমি তো আরো স্পিডে ক্লাস নিবো, এবার তো আমি আরো ভালো ক্লাস নিবো। এই 3টা কমেন্ট পড়ে তো আমার মন ভরে গেল। একটু শেয়ার করার, কমেন্ট করতে থাকো, এইভাবে আছি সাথে তোমাদের, ঠিক আছে? এখন তাহলে আশা করি যে আমরা কমন নাউনটাকেও ইনশাল্লাহ ক্লিয়ার করে ফেলতে পেরেছি। এবার চলো, খুবই সিগনিফিকেন্ট আমরা যাব হচ্ছে কালেকটিভ নাউনের মধ্যে। কোথায় যাব? কালেকটিভ নাউন। দেখো এবার হচ্ছে আমাদের একটু কালেকটিভ নাউনের গোষ্ঠী উদ্ধার করতে হবে, ঠিক আছে? তোমরা শেয়ার করতে থাকো আর হচ্ছে ক্লাস করতে থাকো, আরো ভালো লাগবে ইনশাল্লাহ সামনে। আর আমার থেকেও আরো ম্যারাথন ক্লাস আসছে আগামীকাল। আমি কিছুই না ওনাদের কাছে, আমি খুবই সামান্য নগণ্য। আমার ক্লাস যদি ভালো লেগে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। লিখন স্যার আগামী দিন থাকবেন, তার পরের দিন প্রান্ত স্যার থাকবেন, ওনারা মোস্ট সিনিয়র, আরো ভালো লাগবে। অসাধারণ ক্লাস, খুবই ভালো লাগছে। সুন্দর স্যার, মজনু মিয়া, খুবই ভালো লাগছে। সুপার হৈমন্তিকা, এই তো মন ভরিয়ে দিলে, আমার তো 3 দিন ভাত খাওয়া লাগবে না। আল্লাহ, তোমরা তো পারো বটে, খুবই ভালো লাগছে আমার। ক্লিয়ার, নাইস ক্লাস স্যার। মোহাম্মদ আরিফ, খুবই অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে কিন্তু আমি আবেগ আপ্লুত তোমাদের এই কথাই, খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ একদম এই ইংরেজিটাকে কোর্সের শেষ পর্যন্ত যেতে কাদা মাটি বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। আর তোমাদের প্রতি রিকোয়েস্ট, বন্ধুদেরকে সুযোগ দাও। 150 টাকা তো টাকা না রে ভাই, চা খাইতে গেলে এই টাকাটা ফুরে যায়। একটু তুমি দেখাও না যে স্যার আপনাদের প্রতি, আপনাদের যেমন আমাদের প্রতি মায়া, আপনাদের প্রতি আমাদের মায়া আছে। একটু ভর্তি হতে থাকো না, 1 ঘন্টা একটু বের হয়ে শুনবো যে এতজন ভর্তি হয়েছে আমার ভাই বোনেরা, ভালো লাগবে আমার। আচ্ছা নাও, এবার কালেকটিভ নাউন। হ্যাঁ, এখন মজার বিষয়টা হচ্ছে যে কালেকটিভ নাউন হচ্ছে এমন একটা নাউন, দেখো তোমাদের বইতে কিভাবে লেখা থাকে, আমি কাউকে ছোট করে বলছি না, অতীতে কোনো শিক্ষক ভাইয়াদের কাছে তোমরা পড়েছো। তবে কালেকটিভ নাউনটা হচ্ছে এমন একটা নাউন, এই নাউনটা কি জানো বইতে কিভাবে লেখা থাকে? গুচ্ছ, অনেক, হাবি জাবি, মানে নানান করে বলা থাকে। আমি তোমাদেরকে সহজ একটা কথা আমি একটু লিখেই ফেলি। আমি বলছি যে অনেকগুলো, কি বলছি বলতো? আমি বলছি হচ্ছে যে অনেকগুলো নামকে, একটু নোট করো, এটা লিখো, অনেকগুলো
নামকে এক নামে, অনেকগুলো নামকে এক নামে ডাকতে পারলে, অনেকগুলো নামকে এক নামে ডাকতে পারলে তাকে, দেখো ধামাকা হবে এবার, তাকে কালেকটিভ নাউন বলে। মাথার মধ্যে ঢোকাও কথাটা। কি বলেছি আমি বলতো? আমি বলেছি হচ্ছে, আচ্ছা তোমরা হচ্ছে এই জিনিসটা একটু ভালো করে দেখো। আমি কি বলেছি যে কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমি বলেছি যে বইতে নানান ভাবে নানান কথা লেখা থাকে। আমি তোমাদেরকে এই কথাটা বলেছি, 1 সেকেন্ডে মুখস্থ করে নাও, যে অনেকগুলো নামকে এক নামে ডাকতে পারলে তার নাম হবে কালেকটিভ নাউন। এবং আমরা হচ্ছে যে অল্প বয়সে আমাদের হচ্ছে বেশি ইয়ে করা যাবে না, সঠিক জায়গা সঠিক প্ল্যাটফর্ম চিনে আমাদেরকে হচ্ছে ধাপ ফেলতে হবে, পা ফেলতে হবে। এই ক্লাসগুলো কিছু না ভাই বোনেরা আমার, এই ক্লাসগুলো কিছু না। তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে এই যে অসাধারণ লিখেছে, ফারজানা ইরিন অসাধারণ, তারপর হচ্ছে তারানা মরিয়ম লিখছে যে নাইস ক্লাস স্যার, আমাকে খুবই অনুপ্রাণিত করছে। তারপর হচ্ছে নাফিউর রশিদ, সে বেশ কিছু কমেন্ট, সেই স্যার নাফিউর রশিদ খুবই অসাধারণ, খুবই ভালো লাগছে। এবার হচ্ছে আমি 2 মিনিট ফোন রাখলাম, তোমাদের একটু বুঝাবো, ভালো কমেন্ট করছো তোমরা। এখন বিষয়টা হচ্ছে দেখো যে আমি বলেছি যে কালেকটিভ নাউনটা কি। কালেকটিভ নাউন হচ্ছে অনেকগুলো নামকে এক নামে ডাকতে পারলে তার নাম, পরে কমেন্ট দেখবো দেখি কি করো, অনেকগুলো নামকে এক নামে ডাকতে পারলে তার নাম হবে কালেকটিভ নাউন। এখন তুমি বলো তো ভাই যে মেসিকে আমি টিম বলবো না প্লেয়ার বলবো? মেসিকে নিশ্চয়ই আমরা প্লেয়ার বলবো, এবং প্লেয়ারটা কমন নাউন কারণ সব জায়গাতে থাকে। কিন্তু মেসিরা যখন 11 জন খেলে তখন তুমি কি বলো বলো তো? তখন তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে টিম। কি বলি আমরা? টিম। আচ্ছা মনে করো যে তোমরা আমার অফলাইনে ক্লাস করছো, এখন তোমার আম্মু ফোন দিল, এই রনি তুই কই রে? তখন বলতেছো আম্মু আমি ক্লাসে। তুমি কি বলবা ফোন ধরে? আম্মু আমি ক্লাসে ফোন রাখো নাকি আমি স্টুডেন্টে আমি ফোন রাখো? তুমি বলবো আমি ক্লাসে, কারণ অনেকগুলো স্টুডেন্ট এক জায়গাতে এসে একটা নাম ধারণ করেছে, তার নাম হচ্ছে ক্লাস। তার নাম কি? ক্লাস। এই যে আমার ছোট ভাই অনস্ক্রিনে নাই, ওই পারে আছে, হাসছে সে, তো সে হচ্ছে মনে করো গরু পুষে, তো ওর একটা গরু আছে, ওরটা হচ্ছে কাউ। আর তোমাদের যে প্রান্ত স্যার গরুর খামার দিয়েছেন, তো ওনার 10টা গরু আছে, তো 10টা গরুকে এক নামে ডাকবো আমরা কি বলে বলতো? 10টা গরুকে এক নামে ডাকবো হচ্ছে আমরা ক্যাটেল বলে। এখন দেখো যে আমরা কোনো না কোনো পরিবারের কিন্তু হচ্ছে সদস্য, রাইট? তো ধরো তোমাকে কি আমি পরিবার বলবো? মরিয়ম তোমাকে কি আমি পরিবার বলবো? একটু আগে কমেন্ট করেছো আপু, তুমি কিন্তু পরিবার না, তুমি হচ্ছে পরিবারের একজন সদস্য। তার মানে তুমি কমন নাউন, সব পরিবারের সদস্য থাকে। তাহলে তোমার ওই যে ভাই বোন দাদা দাদি সব মিলে আমরা কি বলবো বলতো? ফ্যামিলি বলবো। ওকে, অনেক কালেকটিভ নাউন আছে, আমি জাস্ট বোঝাতে চেষ্টা করছি যে অনেকগুলো কমন নাউন বা অনেকগুলো নাউন কে কোথায় থেকে দেখছো সেটা হচ্ছে আমাদেরকে একটু কমেন্ট করে জানাও, আমি অনুপ্রাণিত হব, আমার ভাল লাগবে। অনেকগুলো নামে একটা ডাকতে পারলে তাকে কারেক্টিভ নাউন, একদম লিখেই দিয়েছো। নাইস স্যার মোহাম্মদ আরিফ, খুব মাস্টার ক্লাস। জোবায়ের তুই মন ভরাই দিলি রে ভাই, চা খাইতে আসিস রাজশাহীতে? ভাই রে ভাই বলছে মাস্টার ক্লাস, মনটা তো ভরে, আমি 2-3 দিন খাবো না আর। ঠিক আছে একটু বুঝাই কমেন্ট পরে দেখবো, রাখ। এখন বিষয়টা হচ্ছে দেখো যে আমি বলেছি যে অনেকগুলো জিনিস বা অনেকগুলো কমন নাউনকে একত্রিত করে 4টা 5টা 10টা 20টাকে একত্রিত বলবো হচ্ছে আমরা কালেকটিভ নাউন। দেখো সমষ্টিগত 11 জন প্লেয়ার বা অনেক খেলাতে 8 জন 10 জন থাকে, এই টিমটা হচ্ছে একটা কালেকটিভ। এখন মজার বিষয় হইলো যে কালেকটিভ নাউনকে যখন আমরা ভেঙে দিব, হাতুড়ি পিটা করবো, হ্যাঁ, এই কালেকটিভ নাউনকে যখন আমরা ভেঙে দিব তখন কালেকটিভ নাউন থেকে কমন নাউন পাওয়া যাবে। এইভাবে শিখছিস কখনো? দেখ তাহলে এই যে টিম 11 জন খেললো, খেলে যার যার বাড়িতে চলে যাবে না, নাকি ওরা মাঠেই ঘুমাবে রাতে, যার যার বাড়িতে চলে যাবে, তখন ওরা কিন্তু ভাই প্লেয়ার হিসাবে যাবে। ওরা টিম 11 জন নিয়ে যদি কারো বাড়িতে যায়, তার বাপে মার দিবে যে পাইছিস কি তুই, খেললি একসাথে, কাজ কাম করিস নি, বা বাড়িতে এসে 11 জনকে রাইতে বাদ দিব তারা, তার মানে ও প্লেয়ার হিসেবে গেছে ভাই। এইবার দেখ এই যে ক্লাস করলাম না ভাই আমরা, এই ক্লাস করার পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে যার যার বাড়িতে চলে যাব। এখন যদিও বাড়িতেই আছিস তোরা ভাই রে, এখন বিষয়টা হচ্ছে ধর অফলাইন ক্লাস, তখন আমরা কি করি, ক্লাস শেষে ক্লাসটা ভেঙে যাই, স্যার বের হয়ে যায়, সবাই সবার বাড়িতে যাই। এখন ক্লাস থেকে বের হয়ে পুলিশ তোমাকে বলছে, এই রানী তোর ব্যাগে কি রে? তখন তুমি কি বলবা, স্যার আমি স্টুডেন্ট আমাকে ছেড়ে দেন, নাকি বলবা স্যার আমি ক্লাস আমাকে ছেড়ে দেন? তুমি বলবা আমি স্টুডেন্ট আমাকে ছেড়ে দেন। তোমার ক্লাস ভেঙে গেছে 1 মিনিট আগে, ওটার কালেকটিভ নাউন নাই, তাহলে ক্লাস ভাঙলে কি হবে রে ভাই? এটা হবে স্টুডেন্ট। এইবার এই যে প্রান্ত স্যার 10টা গরু পুষছিল, ঈদের সময় চলে এসছে, 10টা গরুতে সে লাভ করবে। এখন এই 10টা গরু উনি কি করলেন, 10 জায়গায় বিক্রি করলেন। আমার মতো গরিব মানুষ একটা কিনলো, সজীব আমাদের ছোট ভাই একটা কিনলো, মুকিত একটা কিনলো, 10 জনের কাছে 10টা বেচে দিল। তো আমি যখন গরুর দড়ি ধরে বাসায় নিয়ে যাব, তখন ক্যাটেল না কাউ? বল রে ভাই, তখন কাউ, কারণ আমার কাছে একটা গরু। ঠিক আছে? আচ্ছা এই জায়গাতে একটু ভুল হয়েছে,
আন্তরিক দুঃখ প্রকাশ করে নিচ্ছি, এই কালেকটিভ নাউনটা এই জায়গাতে আমি ক্যাটেল দিতে যে কাউ বলেছি ভাই আমার। আচ্ছা, এইটা 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 একটু আন্তরিক দুঃখিত রে ভাই, ঠিক আছে। এইটা হচ্ছে এই জায়গাতে আমি বলেছি ক্যাটেল, মুখে ক্যাটেল বলেছি কিন্তু লিখে ফেলেছি হচ্ছে কাউ, ঠিক আছে। কষ্ট পাস না ভাই বোনের আমার, আছি সাথে, ঠিক আছে। এখন হচ্ছে এটা হবে ক্যাটেল। এই যে ক্যাটেল, এই ক্যাটেল প্রান্ত ভাই 10টা গরু একসাথে পুষছিল, বিধায় হচ্ছে তাকে আমরা ক্যাটেল বলেছিলাম। তো 10টা গরু যখন 10 জনের কাছে বিক্রি করে দিল, তখন কিন্তু ভাইরে আমরা কাউ হিসাবে নিয়ে গেছি, ক্যাটেল হিসাবে নিয়ে নাই, এটা কমন নাউন। এখন পরিবারে মনে করো যে একটা পরিবারে 4 জন সদস্য, 4 জনেই গন্ডগোল লাগছে আজকে, ভাল লাগে না থাকতে। বাপ চলে গেছে তার বন্ধুর বাড়িতে, মা চলে গেছে বাপের বাড়িতে, আর ওর বড় ভাই আবার প্রেম করতো, সে তার গার্লফ্রেন্ডের কাছে চলে গেছে, বোঝায় তোরা যাস না কিন্তু ভাই। তো তখন কিন্তু ওই ফ্যামিলি ওরা মেম্বার হিসেবে গেছে, ফ্যামিলি হিসাবে যায় নাই। কিন্তু এই 4 জনই যদি আবার কক্সবাজার ট্যুর দিত, তখন কিন্তু ফ্যামিলি থাকতো, রাইট। তার মানে হচ্ছে অনেকগুলো নামকে, কমেন্ট নিব একটু পর, কমেন্ট কর, অনেকগুলো নামকে একত্রিত করে আমরা যে নামটা দিই তার নাম কি? কালেকটিভ। কালেকটিভ নাউনকে হাতুড়ি পিটা করে ভেঙে দিলে তখন সেটা হয়ে যায় কমন নাউন। দেখি আচ্ছা, ক্লাস করছো এখন। স্যার আমার নাম নোভা, একজন কমেন্ট করেছো। তারপর হচ্ছে আমরা একটু কমেন্ট পড়ে নিই। বলছে গাজীপুর থেকে, তারপর হচ্ছে চাঁদপুর থেকে, তারপর হচ্ছে রাজশাহী থেকে দেখছে, আমাদের রাজশাহী প্রাণের শহর, শিক্ষানগরী। তারপর হচ্ছে চট্টগ্রাম থেকে দেখছে। তারপর হচ্ছে স্যার আপনি অনেক সুন্দর করে পড়ান, লিখছে হচ্ছে রামিশা, খুব ভালো লাগলো আপু, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তারপর প্রদীপ কর্মকার, ওর কমেন্ট আমি পড়েছি আগের বার, সে পাবনা থেকে বলছে। তারপর হচ্ছে রামিশা 2বার কমেন্ট করেছে। তারপর হচ্ছে আসিফ খান, সে লিখেছে স্যার প্রথম দিনেই তো ইংরেজি পানি পানি করে দিলেন। ভাইরা আমি চলে যাবো, আমি আবেগ আপ্লুত, আমার ভালো লাগছে না। ইংরেজির পানি দেখছিস কি ভাই? তোরা দেখছিস কি? ক্লাস হবে কালকে পরশু, এগুলো দেখিস। রাখ ভাই, পড়াই তোদের থাক। এখন হচ্ছে আমরা যে জিনিসটা করব, দেখো 3টা নাউন শিখে ফেললাম আমরা। একটা হচ্ছে প্রপার, কমন, আর একটা হচ্ছে কালেকটিভ। তবে কালেকটিভ নাউনের হচ্ছে হালকা ধামাকা আমাদের বাকি। এই জায়গা থেকে একটা জায়গায় কোশ্চিন আসে, সেটা হচ্ছে যে সেই জিনিসটা হচ্ছে যে কালেকটিভ নাউনের ভার। এটা নোট করো ভাইয়া আপুরা, তোমরা নোট করো। তুই টাকার করছি কিন্তু কষ্ট পায় না ভাইয়া আপুরা, আপন ভেবে ফেলছি তোমাদের। কালেকটিভ নাউন এর ভার্ব সিঙ্গুলার হয়, কথাটা নোট করো, খুবই সিগনিফিকেন্ট। কালেকটিভ নাউন এর ভার্ব সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউনের ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়, ঠিক আছে। এখন আমরা যে কালেকটিভ নাউনগুলো জানলাম, যে গুচ্ছ, একত্রিত, অনেকগুলো নামকে এক নামে কালেকটিভ নাউন বলে, এদের ভার্ব সবসময় হচ্ছে আমাদের সিঙ্গুলার হয়। দেখো একটা এক্সাম্পল আমি দিই, বলছি দেখো যে দ্য ফ্যামিলি ব্র্যাকেটে হচ্ছে বি মেড অফ 5 মেম্বার্স। বলছি পরিবারটা 4 জন সদস্যে গঠিত হয়েছে। এই উদাহরণের কিন্তু উত্তর বলবো না, ভর্তি না হইলে। ভর্তি হয়ে যেতে হবে এবং শেয়ার করে দিতে হবে, ঠিক আছে। এর থেকে আরো মাস্টার ক্লাস আসবে, বিশ্বাস রাখো, শুধু একটু বিশ্বাস রাখো। আমরা আরো বেটার কিছু দিব তোমাদের। শুধু আমাদের তোমাদের কাছে চাওয়া যে এটা অনেকে শিখুক, ওই প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ুক। আমার ওই গরিব চাচা, গরিব মামা, তার ওই মেয়েটা উপকৃত হোক, তার ছেলেটা উপকৃত হয়, এটাই চাওয়া আমাদের, ঠিক আছে। এখন দেখো আমি বলছি যে কালেকটিভ নাউনের ভার্ব সিঙ্গুলার হয়। দেখো ফ্যামিলি কিন্তু একটা কালেকটিভ নাউন, একটু আগে তোমরা পেয়েছো, অতএব এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন বলছি দ্য ফ্যামিলি বি মেড আপ অফ 5 মেম্বার্স। এখানে সুন্দর একটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে যে বি ভার্ব থেকে কয়টা ভার্বের উৎপত্তি হয়। দেখো ব্র্যাকেটে বি দেয়া থাকে, একটু কমেন্ট করো তো, এটা একটু চাচ্ছি, এই কমেন্টটা একটু চাচ্ছি। অনেকেই ভর্তি হচ্ছে, পরে নিচ্ছি কমেন্টে সিগনিফিকেন্ট আপু ভাইয়া, তোদের একটু পড়াই। এখন বিষয়টা হচ্ছে দেখো যে আমাদের এই বিভার্ব সম্পর্কে, বিভার্ব যেহেতু চলে এসছে, একটু না বোঝালে আমার কষ্ট লাগবে। তো বিভার্ব কি, বিভার্ব কয়টি, এটা একটু বুঝি আমরা। দেখো যার যেটা মনে ছিল সেটা ভুলে যাও। বিভার্ব হচ্ছে 8টি। কয়টা ভাইয়া পুরা? বিভার্ব হচ্ছে 8টি। এই বিভার্ব হচ্ছে 8টি। এই বিভার্ব কয়টি? বিভার্ব হচ্ছে 8টি। দেখো নাম্বার 1 এম, আমার সাথে বলো, ইজ, তারপরে হচ্ছে আর, তারপরে হচ্ছে ওয়াজ, তারপরে হচ্ছে ওয়ার। কয়টা হইলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আরো 3টা বাকি। নাম্বার 6 হচ্ছে বি। ওকে, আচ্ছা,
ভাইয়াপুরা আমি লেখা একটু স্টপ করে একটু গুরুত্বপূর্ণ মেসেজ তোমাদেরকে একটু কনভে করতে হচ্ছে, বাধ্য হয়ে, মনে কিছু নিও না। এই মুহূর্তে অনেকেই ভর্তি হচ্ছে, এখন পুরো অফিস স্টাফ আমাদের ব্যস্ত আছে নানান কাজে, রাতের মধ্যে তোমরা কনফার্ম হয়ে যাবে গ্রুপে এই বিষয়ে কোনো সংশয় রেখো না, হয়তো 2-1 ঘন্টা দেরি হবে আজকে, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে জায়গাতে ছিলাম সেই জায়গা দেখো, তাহলে হচ্ছে বিভাগ কয়টা ভাইয়া? পুরা 8টা। এম ইজ আর 3, ওয়াজ ওয়ার 5, বি একটা নিজেই বিভাগ, আর বিন এবং বিং হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বসে। এই 8টা হচ্ছে বিভাগ। দেখো আমরা সহজ করে মনে রাখবো, মায়ের সন্তান হয় না, তাহলে এই বি হলো মা। বি কি বল? বি হলো মা। এই বিয়ে কয়টা সন্তানের জন্ম দিয়েছেন? এই মাটা আমাদের 8টা সন্তানের জননী। তাহলে বিয়ের সন্তান কয়টা? 8টা। কি কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং। এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং। তাহলে হচ্ছে বিভাগ কয়টা? আজ থেকে ইনশাল্লাহ ভুলবো না আমরা। বিভাগ হচ্ছে মোট আমাদের 8টা। বিভাগ হচ্ছে মোট 8টা। তাহলে বি হচ্ছে মা, এই বিয়ের সন্তান হচ্ছে 8টা। এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং। এখন আরো গুরুত্বপূর্ণ একটু বিষয় এখানে আছে, সেটা হচ্ছে তোমরা কালেকটিভ নাউন বুঝেছো, এবং কালেকটিভ নাউনের যেটা হয়েছে যে কালেকটিভ নাউনের ভার্ব বললাম সিঙ্গুলার হবে, কিন্তু কালেকটিভ নাউনের ভার্ব বলে ভাই কিছু কিছু ক্ষেত্রে প্লুরাল হয়। কিভাবে বিষয়টা দেখো, যে কালেকটিভ নাউনটা হচ্ছে একটা সমষ্টিগত বা গুচ্ছগত, কিন্তু বিষয়টা হচ্ছে যে কালেকটিভ নাউনের মধ্যে যদি মতবিরোধ বা মতপার্থক্য দেখা দেয়, তাহলে কালেকটিভ নাউনের ভার্বটা প্লুরাল হবে। কিভাবে? মনে করো আমি আমার সামনে উপস্থিত, মনে করো তোমরা 100 জন স্টুডেন্ট উপস্থিত আছো, তাই বললাম ভাইয়া পুরা তোরা চা খাবি না কফি? তো 55 জন বললো চা, 45 জন বললো কফি। মত এক না আলাদা? মত আলাদা। তোমার আব্বু মনে করো আজকে 1 কেজি খাসির মাংস কিনে নিয়ে আসছে, তো এনে বলতেছে যে বিরিয়ানি করো, তো তোমার ভাই এসে বলতে বিরিয়ানি খাবো না, আমি মাংস ভুনা করো আর হচ্ছে পোলাও রান্না করো। তাহলে মত এক না আলাদা? আলাদা। কালেকটিভ নাউনের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয়, যদি মত আলাদা হয়, তাহলে তার ভার্ব হবে সবসময় প্লুরাল। একটা সহজ করে বলি, দেখো জুরি, এই জাজ কোন নাউন ভাইয়া পুরা? এই জাজ হচ্ছে কমন নাউন। কেন জানো? এই জাজটা হচ্ছে সকল কোর্টেই থাকে। আর একটা জিনিস শিখে দিই, যদি কোর্ট বলি আমি, এটাও কিন্তু কমন নাউন, কিন্তু আমি রাজশাহী কোর্ট বললে কিন্তু প্রপার নাউন হবে, রাইট? তাহলে এই যে জাজ, এটা হচ্ছে কমন নাউন। কেন? এটা হচ্ছে আমাদের সব জায়গাতেই থাকে। বিষয়টা হচ্ছে জাজের সমন্বয়ে যে বোর্ড গঠিত হয় তার নাম হচ্ছে জুরি। জাজের সমন্বয়ে যে বোর্ড গঠিত হয় সেটা হচ্ছে জুরি। এবার আমার বোঝাতে সুবিধা হবে এক্সাম্পলের মাধ্যমে। 14 বছরের একটা ছেলে মনে করো মার্ডার করলো, তখন 5 জনের একটা জুরি বোর্ড গঠিত হলো, 5টা জাজ মিলে একটা জুরি বোর্ড হলো। এখন প্রধান বিচারপতি বললেন যে হচ্ছে এর মামলার রায়টা কি হবে, আপনারা একটু তদন্ত করেন। তখন 3 জন কি বললো জানো? 3 জন বললো যে এর ফাঁসি হওয়া উচিত, আর 2 জন বললো না, ছেলেটা তো নাবালক, ভুল করে মার্ডার করে ফেলছে, তাহলে কি করা উচিত? তাহলে তার 5 বছর সাজা প্রস্তাব করা উচিত। তাহলে কালেকটিভ নাউন কি একমতে আসতে পারলো? পারেনি। কালেকটিভ নাউন যদি পৃথক মতে চলে যায়, তাহলে ভার্ব হবে প্লুরাল, মানে পৃথক, আলাদা হয়ে গেছে। আর 5 জনই যদি বলতো যে তার ফাঁসি হবে, 5 জনই যদি বলতো বেকসুর খালাস হবে, 5 জনই যদি বলতো 1 বছর জেল হবে, তখন সেটার ভার্ব হতো সিঙ্গুলার। তাহলে কালেকটিভ নাউনের মধ্যে মতবিরোধ বা মতপার্থক্য দেখা দিলে তার ভার্ব সবসময় হবে প্লুরাল। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা একটু ক্লিয়ার করে ফেলি। আমি বলছি দা জুরি, দেখো ওয়ারটা প্লুরাল ফর্ম, কিন্তু ওয়ার ডিভাইডেড, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। দেখো জুরিটা হচ্ছে একটা কালেকটিভ নাউন এবং তার মতামত পৃথক বা ভাগ হয়ে গেছে, যেই কারণে এখানে ওয়াজ সিঙ্গুলার ভার্ব না হয়ে ওয়াজটা হয়েছে। তোমাদেরকে বারবার বলছি, আবারও বলছি, খাতা কলম রেডি রাখো, সবকিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো নোট করো এবং হচ্ছে ক্লাসটাকে ছড়িয়ে দাও, একটু শেয়ার করে ছড়িয়ে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও, ঠিক আছে? এবার দেখো চতুর্থত আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কোন নাউন বলতো? ম্যাটেরিয়াল নাউন। দেখো ম্যাটেরিয়াল নাউন, এখন হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউনটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। বিষয়টা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউনটা কি। দেখো আমি যদি প্রশ্ন করি, এটা যদি ক্লাস না হয়ে অনলাইন না হয়ে অফলাইন হতো, আমি এই প্রশ্নটা করি যে আমার হাতে যে মার্কার বা কলম আছে সেটা কোন নাউন, 99% স্টুডেন্ট উত্তর দেয় যে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। না রে ভাই, এটা ম্যাটেরিয়াল নাউন না। ম্যাটেরিয়াল নাউন হবার হচ্ছে শর্ত 2টা। কয়টা? ম্যাটেরিয়াল নাউন হবার শর্ত হচ্ছে 2টা। প্রথমত হচ্ছে এই নাউনটাকে গণা যাবে না, গণা যাবে না এমন দ্রব্যবাচক নাউনই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে অগণনার যোগ্য লিখো, অগণনা যোগ্য দ্রব্যবাচক। অগণনা যোগ্য মানে গণা যাকে যায় না, অগণনা যোগ্য দ্রব্যবাচক নাউনকে
ম্যাটেরিয়াল নাউন বলে। রাইট, ক্লিয়ার? তাহলে দেখো আমি বলছি যে ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে সেই নাউন যেই নাউনটাকে আমি হচ্ছে গণতে পারবো না এবং হচ্ছে দ্রব্যবাচক। এমন নাউনগুলো কি আছে? তুমি কি রাইস কখনো গণতে পারো? বলো তো। সুগার কখনো গণা যায়? সুগার মানে হচ্ছে চিনি, এ গণা যায়? যায় না। তারপরে হচ্ছে সল্ট, সল্ট কি কখনো গণা যায়? যায় না। এখন রাইসের ক্ষেত্রে আমার কিছু ফাজিল স্টুডেন্ট কি কয় জানো, অফলাইন ব্যাচে কয় যে স্যার রাইস তো হচ্ছে গণা যায়। কিভাবে গণা যায়? যে আমি হচ্ছে 50 গ্রাম চাল দিলে তো আপনি গণতে পারবো। কিন্তু ভাইরে তুমি কি দোকানে কখনো যে বলো আমাকে 4টা চাল দেন? বলো, বাস্তবিক প্রেক্ষাপট আছে। মনে করো ভিলেন নায়িকাকে তুলে নিয়ে গেছে এই মুহূর্তে, ঠিক আছে? ভিলেন নায়িকাকে তুলে নিয়ে গেছে। এখন নায়িকা ফোন করবে না চিঠি লিখবে রে ভাই? যদি ফোন করতে যাই তাহলে তো ভিলেনের সাথে বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাবে। তাহলে কি করবে বলতো? ফোন করতে গেলে বাচ্চা হবে না, চিঠি লিখতে গেলে? চিঠি লিখতে গেলে তাহলে ফোন করতে হবে। এখন ক্লিয়ার জিনিসটা? তার মানে হচ্ছে যেটার বাস্তবিক প্রেক্ষাপট নাই সেটা আমরা হিসাবে নিব না, ঠিক আছে? রাইস, সুগার, সল্ট, তারপরে হচ্ছে অয়েল, এই যে তেল, আরো অসংখ্য আছে, এই সব অল্প এক্সাম্পল আমি দিচ্ছি, সেগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। তাহলে সহজ বাংলা কথায় যে নাউনটাকে আমরা হচ্ছে ধরতে ছুতে পারি না সেটা হচ্ছে কি ছিল? অ্যাবস্ট্রাক্ট। আর ম্যাটেরিয়াল কি? গোলায় ফেলিস না আবার, সব একটার সাথে আরেকটা, অনেকগুলো হয়ে যাচ্ছে। তাহলে যে নাউনটা অগণনাযোগ্য এবং দ্রব্যবাচক সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? এখন হচ্ছে নাউনটাকে গণনার ভিত্তিতে আবার দুই ভাগে ভাগ করা হয়। নাউনকে গণনার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। দেখো, নাউনের প্রথম ফ্রেজ আমাদের শেষ, ওইটা একটু রিভিশন করে আসি। চল রিভিশন করে আসি, তারপর এই দিকে আসছি। তো বিষয়টা হচ্ছে যে প্রথমত আমি কি বলেছি যে পৃথিবীতে যত কিছু আছে তার একটা নাম আছে, সেটা হচ্ছে নাউন। এই নাউনটাকে কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। একটা হচ্ছে কনক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কোনটা রে ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সেটা যেটা ধরাছোঁয়া বা স্পর্শ করা যায় না। আর কনক্রিট নাউন কত প্রকার ছিল? 4। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার হচ্ছে সেটা নির্দিষ্ট করে কোনো জায়গা, ব্যক্তি এবং পৃথিবীর একক বস্তু। আর কমন হচ্ছে সেটা যেটা হচ্ছে সব জায়গাতে থাকে। আর কালেকটিভ হচ্ছে অনেকগুলো নামকে এক নামে ডাকা। আর একটু আগে শিখলাম আমরা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেটা হচ্ছে এক ধরনের দ্রব্যবাচক নাউন এবং অগণনাযোগ্য। এবার বিষয়টা হচ্ছে এই নাউনটাকে আমরা দুই ভাগে ক্লাসিফাই করে ফেলতে পারি। কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে, এটা তোমরা জানো যে কাউন্টেবল, একটা হচ্ছে কাউন্টেবল, আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এটা পানির মতো, খুবই সোজা। কাউন্টেবল তো সেটাই, কাউন্টেবলের বাংলা অর্থই হলো গণনার যোগ্য, মানে যাকে গণা যায়। আচ্ছা, সেলিম ভাইয়াকে গণা যায় না? গণা যায় তো নাকি? তাহলে আমি একজন টিচার, টিচারকে গণা যায়। দুইটা টিচার না একটা টিচার? তোমরা স্টুডেন্ট, এই স্টুডেন্টকে হচ্ছে আমরা গণতে পারি, ঠিক আছে? আমার হাতে কলম আছে, কয়টা কলম, এটাও তোমরা গুনতে পারো। আমি একটা স্মার্ট বোর্ডে লিখছি, এই বোর্ডকেও তোমরা গুনতে পারো কিনা জিনিসটা? তারপর হচ্ছে ধরো তোমার মাথার উপরে ফ্যান ঘুরছে, যদিও শীত পড়ে গেছে গ্রামে, তো এই ফ্যানটাও হচ্ছে আমাদের কি গণনাযোগ্য? আর এক্সাম্পল দিচ্ছি না। এবার হচ্ছে অগণনাযোগ্য, মানে যাকে হচ্ছে গণা যায় না। গণা যায় না এমন নাউন কি আছে? রাইস, সুগার, সল্ট। এবার একটু ক্ল্যাশ লেগে যাবে তোমাদের। বলো তো মানি কোন নাউন? মানি কিন্তু হচ্ছে আনকাউন্টেবল নাউন। মানি কোন নাউন? মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর টাকা কিন্তু হচ্ছে কাউন্টেবল নাউন। ক্ল্যাশ ক্লিয়ার করছি আমি। দেখো যে ভাইয়া মানি আর টাকা কি আলাদা? আলাদা। বিষয়টা হচ্ছে মানি কিন্তু কোনো দেশের মুদ্রার নাম না। বাংলাদেশের মুদ্রার নাম টাকা, ইন্ডিয়াতে রুপি, কুয়েতে দিনার, ইউরোপে ইউরো, আমেরিকাতে ডলার। তার মানে কোনো দেশের মুদ্রার নাম কিন্তু মানি না। কিন্তু ধরো বাংলাদেশ ব্যাংক তার প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত কত লক্ষ কোটি টাকা ছাপিয়েছে তার একটা হিসাব আছে। ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাংক কত টাকা কোটি ছাপিয়েছে তার একটা হিসাব আছে। এখন তুমি বলতে পারো ভাইয়া সবগুলো যোগ করলে মানি হবে। সমস্যা আছে রে ভাই। সমস্যাটা হইলো কোথায় জানো? সমস্যা হলো এক এক দেশের মুদ্রা মান এক এক, এবং সেটা আবার প্রতি সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। এই মুহূর্তে $1 সমান একটা 120 টাকা পেলে 1 সেকেন্ড পরে 10 পয়সা কমে যেতে পারে। কি বাস্তবিক প্রেক্ষাপট আছে যে মানি কাউন্টেবল? আজ থেকে মনে রাখো মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিন্তু যত মুদ্রার নাম আছে, ডলার, রুপি, দিনার, এই সবগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। ইনশাল্লাহ আশা রাখি যে ক্লিয়ার, ঠিক আছে? এখন এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের কয়েকটা আমাদের একটু সিগনিফিক্যান্ট ব্যবহার জানতে হবে, যে কোথায় কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করছি সেটা দেখো। 3-4টা খুবই সিগনিফিকেন্ট ব্যবহার আসবে। প্রথমত খাতা রেডি রাখ সবাই। প্রথমত হচ্ছে আনকাউন্টেবল, এটা সেন্টেন্স কারেকশনে কাজে দিবে। আনকাউন্টেবল নাউন এর ভার্ব সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনের ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ভাইরা সিঙ্গুলার হয় যদি সিঙ্গুলার প্লুরাল আমাদের বুঝতে অসুবিধা হয়, আমি এক কথা একটু ক্লিয়ার করি। সিঙ্গুলার মানে হচ্ছে এক, সিঙ্গুলার মানে কি? এক। আর প্লুরাল মানে হচ্ছে
দুই বা ডাবল বা বেশি বা 10টা 20টা সেটা, তাহলে সিঙ্গুলার হচ্ছে এক বা একক আর প্লুরালটা হচ্ছে অনেক বেশি। তো আনকাউন্টেবল নাউন যদি আমার বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব কি হবে বলতো? সিঙ্গুলার হবে। আমি বলছি যে ওয়াটার বি নেসেসারি, ওয়াটার বি নেসেসারি মানে প্রয়োজনীয়, ফর অল পানি সকলের জন্য প্রয়োজনীয়। এবার খেয়াল করে দেখো আমরা ক্লিয়ার হয়ে গেছি যে ওয়াটারটা কোন নাউন, ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, একে গুনতে পারি না, তার মানে তার ভার্বটা কি হবে? তার ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ বি ভার্ব থেকে এখানে আমাকে ইজ নিতে হবে। নাম্বার 2, আনকাউন্টেবল নাউন এর সাথে এস বাই এস যুক্ত হয় না। আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস বাই এস যুক্ত হয় না, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে দেখো, আমি বলছি আমার 3টা মোবাইল আছে, তখন আমি কি বলবো? আমি বলবো হচ্ছে আই হ্যাভ 3 মোবাইলস। দেখো মোবাইলস করলাম কিন্তু আমি হচ্ছে এস করে দিলাম। বা বলছি যে আই হ্যাভ 3 বুকস, আমার হচ্ছে কয়টা বই আছে? 3টা বই আছে। কিন্তু আমি কি বলতে পারবো আমার হচ্ছে যে 3টা পানি আছে বা বেশি পানি আছে, এই পানির সাথে আমি হচ্ছে কি করে ফেলবো যে তোমার হচ্ছে এস বাই এস করে ফেলতে পারবো? এটা কি পারবো? পারবো না। আমি কি বলতে পারবো যে আই হ্যাভ ওয়াটার্স? আই হ্যাভ ওয়াটার্স, এটা কি বলা যায়? এটা কিন্তু বলা যায় না। তার মানে হচ্ছে এটা মাথার মধ্যে শুধু ঢোকাও যে যতগুলো আনকাউন্টেবল নাউন আছে, যেই নাউনগুলো গণনাযোগ্য নয় তার সাথে এস যুক্ত হবে না। তার সাথে কি যুক্ত হবে না? এস যুক্ত হবে না। অনেকক্ষণ তোমাদের কমেন্ট নিইনি, একটু কমেন্ট নেওয়া দরকার। ওয়াটার ইজ নেসেসারি ফর অল, একজন কমেন্টে দিয়েছো ওয়াও। আয়রন, পেট্রোল, মিল্ক, ওয়াটার, সল্ট, তোমরা কমেন্ট করছো এবং খুবই মন ভরে যাচ্ছে যে তোমরা পারছো, খুবই ভালো লাগছে, খুবই সিগনিফিকেন্ট কমেন্ট। বাহ, স্যারের ক্লাস কি রেকর্ড পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ড এটা পরে থেকে যাবে, তোমরা দেখতে পারবে। অসংখ্য ধন্যবাদ। দেখো 2টা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কিন্তু আনকাউন্টেবল নাউনের ভার্ব কি হবে? সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনের সাথে কি হবে? এস বাই এস যুক্ত হবে না। এবার হচ্ছে দেখো যে আনকাউন্টেবল নাউন এর সাথে তোমরা শেয়ার করতে থাকো, আনকাউন্টেবল নাউনের সাথে বা পূর্বে আর্টিকেল বসে না। কি বসে না বলো তো? আর্টিকেল বসে না। এই আর্টিকেল কয়টা বলো তোমরা একটু? আর্টিকেল হচ্ছে আমাদের 3টা। কি কি? এ, অ্যান্ড এবং বি। আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো অবস্থাতেই এই আর্টিকেল গুলোকে আমরা ব্যবহার করতে পারবো না। আমি বলছি আমার বই আছে, তখন কি বলি বলো তো? যে আমার একটা বই আছে, তো আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ বুক। কেন এই আর্টিকেলটা বসলো? কারণ হচ্ছে বই গণা যায়। তার মানে হচ্ছে যেটা গণা যায় তার পূর্বে হচ্ছে আর্টিকেল বসতে পারে, আর যেটা হচ্ছে গণা যায় না তার পূর্বে আর্টিকেল বসে না। তবে একটা কথা মনে রাখতে হবে যে বিশেষভাবে নির্দিষ্ট করে যদি কোনো একটা জায়গার আনকাউন্টেবল নাউনকে বোঝানো হয় তাহলে সেই জায়গাতে আমাদের আর্টিকেল দাটা বসে। কেমন? আমি বলছি যে এই কলমের কালি খুবই ভালো, আমি বলছি ওই পুকুরের পানি খুবই নোংরা, আমি বলছি যে রাজশাহীর চাল খুবই ভালো, আমি বলছি সৌদি আরবিয়ার পারফিউম খুবই ভালো। নির্দিষ্ট কোনো ভৌগোলিক জায়গার যদি আনকাউন্টেবল নাউনকে বোঝানো হয় তাহলে তার আগে আর্টিকেল দা হয়। যেমন আমি বলছি যে দ্য ওয়াটার অফ দিস পন্ড, পন্ড মানে হচ্ছে পুকুর, দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ভেরি ডার্টি। ডার্টি মানে হচ্ছে নোংরা, ঠিক আছে? আমি বলছি দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ভেরি ডার্টি, এই পন্ডের পানি হচ্ছে খুবই নোংরা। দেখো এই দাটা কেন বসলো আনকাউন্টেবল নাউনের আগে? কারণ হচ্ছে এটা একটা নির্দিষ্ট পুকুরের পানিকে বোঝানো হয়েছে, একটা নির্দিষ্ট পুকুরের পানিকে বোঝানো হয়েছে। লাস্ট ওয়ান এই 4টা কনসেপ্টের, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে সংখ্যাবাচক শব্দ বসে না। সংখ্যাবাচক শব্দ কোনগুলো? 1 2 3 4 5 6 7, এগুলো কোনো অবস্থাতেই বসে না। যেমন আমি বলতে পারি যে আই হ্যাভ এ টেবিল, আই হ্যাভ এ টেবিল, ঠিক আছে? আমি এটা বলছি যে আই হ্যাভ এ টেবিল, বা এই জায়গাতে এইটা না দিয়ে আর ইয়ে দিয়ে বোঝাই। আচ্ছা, আমি বলছি আই হ্যাভ
দেখো আমি বলছি আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসান। আমি বলছি আই হ্যাভ ওয়ান ওয়াটার, এটা কি হয় কখনো? আই হ্যাভ ওয়ান ওয়াটার, এটা কিন্তু হয় না। তার মানে হচ্ছে ওয়াটার যে একটা আনকাউন্টেবল নাউন, তার পূর্বে যে সংখ্যাবাচক শব্দ আমি বসালাম, যেই কারণে এই সেন্টেন্সটা হবে রং বা ইনকারেক্ট। তাহলে দেখো এই চারটা কনসেপ্ট আমরা একটু আমার সাথে সাথে ক্লিয়ার হয়ে যাই। সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউনের সাথে কোনো অবস্থাতেই এস বাই এর যুক্ত হবে না। আনকাউন্টেবল নাউনের সাথে বা আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল কখনো বসবে না, তবে নির্দিষ্ট করে বোঝালে দা বসতে পারে। আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক কোনো শব্দ 1 2 3 4 5 6 7 এইগুলো বসবে না। দেখি একটু কমেন্ট। আমি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট বুঝাইলাম, এর থেকেও গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবার হচ্ছে আমাদের জন্য আসছে। আমাদের জন্য যে কনসেপ্টটা আসছে, দেখো যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনটা খুবই সিগনিফিকেন্ট। বিষয়টা হচ্ছে একটু নোট করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কি কথা বলছি আমি? দেখো একটু বলছি ফিউ, ফিউ এবং ম্যানি। কি বলতো? ফিউ এবং ম্যানি এই দুইটা শব্দ সবসময় কাউন্টেবল নাউনের সাথে বসে। কার সাথে বসে ভাইয়া পুরা? এরা সবসময় কাউন্টেবল নাউনের সাথে বসে। কিন্তু এ ফিউ এবং এ লিটিল, এ ফিউ এবং এ লিটিল, এটা এখানে দিব না, পরে বোঝাতে সুবিধা হবে নি, এটাকে বুঝো। ফিউ আর ম্যানিটা হচ্ছে কার সাথে বসে? কাউন্টেবলের সাথে। আর হচ্ছে মাস আর লিটিল, মাস আর হচ্ছে লিটিল, এই দুইটা বসে হচ্ছে আনকাউন্টেবলের সাথে। কার সাথে ভাইয়া পুরা? এই দুইটা বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে। একটু আমি পরিষ্কার করে এক্সাম্পলে যাব। খুবই সিগনিফিকেন্ট কথা, সেন্টেন্স কারেকশনের প্রশ্ন আসে এখান থেকে। ফিউ এবং ম্যানি শব্দটা কার সাথে বসবে? কাউন্টেবল নাউনের সাথে। আমরা বুঝে গেছি যে কাউন্টেবল নাউনটা কি। আর মাস এবং লিটিলটা বসবে হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউনের সাথে। মাস এবং লিটিলটা বসবে হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে। কিভাবে? মনে করো আমি বলছি যে এখানে অনেক স্টুডেন্ট আছে, তখন তুমি কি বলবা? যে দেয়ার আর many students, there are many students, there are many students, তুমি মাস স্টুডেন্টস বলতে পারবা না, কারণ হচ্ছে স্টুডেন্ট তুমি জেনে গেছে এর আগে যে স্টুডেন্ট হচ্ছে গণা যায়। যে জিনিসটা গণা যায় বা কাউন্টেবল, তার আগে বসবে হচ্ছে ম্যানি অথবা ফিউ। এবার আনকাউন্টেবল নাউনের সাথে বসে মাস আর লিটিল। দেখো আমি বলছি যে আই হ্যাভ মাস মানি, আই হ্যাভ মাস মানি, রাইট? আই হ্যাভ মাস মানি। তুমি একটু আগে জেনে গেছো যে মানি হচ্ছে আনকাউন্টেবল। তুমি যেখানে বলো যে আই হ্যাভ ম্যানি মানি, তাহলে বাক্যটা ইনকারেক্ট হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাই আনকাউন্টেবল নাউনের সাথে সবসময় বসবে হচ্ছে মাস অথবা লিটিল। তাহলে ভাইয়াপুরা যেটা বলছি যে ম্যানি এবং ফিউ বসবে কাউন্টেবল নাউনে, আর মাস আর লিটিলটা বসবে হচ্ছে আনকাউন্টেবল নাউনে। তবে এখানে কাজ শেষ হয়নি, আরো কাজ আছে। এ ফিউ এবং এ লিটিল, এ ফিউ এবং এ লিটিল এই দুইটা হচ্ছে পজিটিভ অর্থ প্রদান করবে। কি অর্থ প্রদান করবে? পজিটিভ অর্থ প্রদান করবে। আর যদি আমি খালি ফিউ বলি, মানে ফিউ এর আগে আর্টিকেলটা থাকছে না, ফিউ আর হচ্ছে লিটিল, তখন এই দুইটা হচ্ছে নেগেটিভ অর্থ প্রদান করবে। কোন অর্থ প্রদান করবে? নেগেটিভ অর্থ প্রদান করবে। এই শেয়ার না করলে শেখাবো না, কিন্তু শেয়ার করতে থাকতে হবে। আর চূড়ান্ত পরিমাণে ভর্তি শুরু হয়ে গেছে, খুবই ভালো লাগছে আমার। পুরো অফিস একদম ফুল, একটা কি বলবো, একটা আমেজ বিরাজ করছে ভর্তির। ঠিক আছে, তো এ ফিউ এবং এ লিটিলটা হচ্ছে ভাইয়া পুরা, এটা হচ্ছে পজিটিভ, আর ফিউ আর লিটিলটা হচ্ছে নেগেটিভ। কিভাবে? ধরো এই যে যারা আমার সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো আমি খুশি হয়ে বললাম যে কে আমার কাছ থেকে চা খাবে। তো একজন বললো যে ভাইয়া আপনার কাছে একটু চা খেতে চাই। তখন আমি বলতেছি যে ভাইয়া চা খাস না রে আজকে, আমার কাছে টাকা নাই বা অল্প টাকা আছে। তখন আমি বলবো আই হ্যাভ এ লিটিল মানি, আই হ্যাভ এ লিটিল মানি। বাক্যটা কিন্তু নেগেটিভ না, পজিটিভ। ধরো তোমার চায়ের দাম হচ্ছে 5 টাকা, আমার কাছে আছে 1 টাকা 10 পয়সা, 3 টাকা 4 টাকা, আমার পর্যাপ্ত যেটা সেটা নাই, সামান্য অল্প পরিমাণে আছে। তখন ওর আগে আর্টিকেল বসে এবং সেটা পজিটিভ অর্থ প্রদান করে। কিন্তু ধরো তুমি আমার কাছে চা খাইতে চাইলে, আমার কাছে 1 পয়সাও নাই, তখন আমি বলবো আই হ্যাভ লিটিল মানি, আই হ্যাভ লিটিল মানি। এর অর্থ কি জানো? আমার কাছে হচ্ছে 1 টাকাও নাই। এটা একটু মাথায় রাখবা। তাহলে এ ফিউ এবং এ লিটিলটা হচ্ছে পজিটিভ, আর খালি ফিউ খালি লিটিল এই দুইটা কথা হচ্ছে নেগেটিভ। বোরিং হয়ে গেছে নাকি সবাই? নাচ গান শুরু করবো? আমি নাচতেও পারি, ঠিক আছে? তো নাচ গান পরে, আগে চান্স পাইতে হবে। এখন বিষয়টা হচ্ছে দেখো যে আমাদের একটু গুরুত্বপূর্ণ জায়গাতে চলে এসেছি। সেটা হচ্ছে ক্লাসের মোটামুটি আমি শেষের দিকে, প্রিভিয়াস কোশ্চিন কিছু সলভ আছে, দেখবো যে কি শিখাইলাম তোমাদের। এখন বিষয়টা হচ্ছে যে একটা কথা দেখো, আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে পজিশন অফ নাউন, অর্থাৎ একটা সেন্টেন্সের কোথায় কোন অবস্থানে ওই শব্দটাকে আমরা নাউন ডাকতে পারি। বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে এই মুহূর্তে
প্রত্যেকের আমি ভাইয়া বা স্যার, কিন্তু আমি যখন বাসায় যাব তখন আমার বউ কি স্যার বলবে আমাকে? নিশ্চয়ই বলবে না। আমার মা ফোন দিয়ে আমাকে তো একটু পর বলবে, এই তোকে অনেকক্ষণ থেকে ফোন দিচ্ছি, ফোন ধরিস না কেন? আমি তো লাইভে আছি, মা জানে না। তাহলে মা আমাকে তুই বলে বললো। তার মানে হচ্ছে আমি একটা মানুষ, আমি কারো কাছে স্যার, আমি কারো স্বামী, আমি কারো আঙ্কেল, আমি হচ্ছে কারো পিতা। তার মানে হচ্ছে আমি কারো বন্ধু, আমার পরিচয়টাই কিন্তু নানান জায়গাতে নানান। তার মানে হচ্ছে একই শব্দ তোমার সেন্টেন্সে নানানভাবে কাজ করতে পারে। জাস্ট একটা উদাহরণ দিয়ে আমি দেখাই। দেখো, আমি বলছি একটা না ঠিক 3টে এক্সাম্পল লাগবে। আমি বলছি আই নিড, একটু ভালো করে দেখো এটা, আমি বলছি আই নিড ওয়াটার, আই নিড ওয়াটার। দেখো, আমি বলছি আমার পানির প্রয়োজন। এখন এই সেন্টেন্সের আই সাবজেক্ট, নিড হচ্ছে ভার্ব, আর ওয়াটার হচ্ছে এই সেন্টেন্সের নিড ভার্বের অবজেক্ট বা নাউন, রাইট? এখন আমি বলছি যে ওয়াটার দ্য গার্ডেন, বলি ওয়াটার দ্য গার্ডেন। কোথায় পানি দাও বলো তো? বাগানে পানি দাও। এই সেন্টেন্সের ওয়াটার আবার ভার্ব ভাবা যায়? ভাবছো কখনো এইভাবে যে একই শব্দ এই জায়গাতে নাউন, এই জায়গাতে হচ্ছে ভার্ব? আবার বলছি যে আই নিড, আমার প্রয়োজন, নিড মানে প্রয়োজন হওয়া, আই নিড এ ওয়াটার ব্যাগ, আই নিড এ ওয়াটার ব্যাগ। একটা কথা নোট করতে হবে, খাতা কলম রেডি কর সবাই। সেটা হচ্ছে নাউনের পূর্ববর্তী শব্দ, নাউনের পূর্ববর্তী শব্দ সবসময় অ্যাডজেক্টিভ হবে। সেটা যদু মধু কদু উগান্ডা যা থাকুক না কেন রে ভাই, নাউনের পূর্ববর্তী শব্দ সবসময় অ্যাডজেক্টিভ হবে। ব্যাগ হচ্ছে একটা কমন নাউন। ব্যাগ কি বলতো? একটা নাউন না ভাইয়া? ব্যাগ হচ্ছে নাউন। আর ব্যাগ নাউনের আগে এই শব্দটা থাকার কারণে এই শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা কারো পিতা, আমরা কারো স্বামী, আমরা কারো বন্ধু, আমরা কারো সন্তান। তেমনই ভাবে ইংরেজিতে এই শব্দগুলো কোথায় অবস্থান নিয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই সেন্টেন্সে বলছি আই নিড ওয়াটার, এটা হচ্ছে নাউন এই জায়গাতে। আমি যখন বলছি ওয়াটার দ্য গার্ডেন, বাগানে পানি দাও, তখন পানি এবং পানি দেওয়া এই শব্দটা একই অর্থে প্রয়োগ হয়, তাই এটা হচ্ছে আমাদের ভার্ব। আমি বলছি আই নিড এ ওয়াটার ব্যাগ, নাউনের আগে থাকার কারণে এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? কমেন্ট দেখি রে ভাই। কুড়িগ্রাম থেকে বলছে, নরসিংদী থেকে, ঠাকুরগাঁ থেকে একটু আছে। জাস্ট 5 মিনিট লাগবে, তারপর প্রিভিয়াস কোশ্চেন সলভ করে তোমাদের ছেড়ে দিব। হয়তো ক্লাসটা তো লম্বা হতো না, আধা ঘন্টা আমাদের টেকনিক্যাল ত্রুটির কারণে গিয়েছে। দেখো, এবার আমরা বলছি যে পজিশন অফ নাউন। লিখো, খুবই গুরুত্বপূর্ণ এটা, পজিশন অফ নাউন। ওকে, পজিশন অফ নাউন। দেখো, নাউনের যে পজিশন, নাউনের হচ্ছে, আমরা এবার একটু পজিশন নিয়ে কাজ করবো, ঠিক আছে? জাস্ট কয়েকটা জায়গা আছে যে জায়গাগুলোতে নাউনের যে পজিশন, এই পজিশনটা আমাদের হচ্ছে একটু জানা জরুরি, যে নাউন হচ্ছে এই কোন পজিশনগুলোতে কি আমরা হচ্ছে নাউন নামে ডাকতে পারি, ঠিক আছে? তো নাউনের যে পজিশনগুলো আছে সেটা একটু লক্ষ্য করো। নাম্বার 1 হচ্ছে একটা বাক্যের সাবজেক্ট হিসেবে যা থাকে, সাবজেক্ট হিসেবে নাউন। নাম্বার 1 সাবজেক্ট হিসেবে নাউন, রাইট? তাহলে একটা বাক্যের যে সাবজেক্ট হবে সেটা হচ্ছে নাউন। আমি বলছি যে এডুকেশন, এডুকেশন ইজ নেসেসারি ফর অল, এডুকেশন ইজ নেসেসারি ফর অল। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এডুকেশন। আমি শিক্ষা দিচ্ছি তোমাদের কিন্তু, নাকি বলো? এডুকেশন হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তার মানে সাবজেক্ট সবসময়, সাবজেক্ট হচ্ছে একটা বাক্যে সবসময় নাউন, ঠিক আছে? নাউন হিসাবে যেটা, সাবজেক্ট হিসাবে যেটা থাকে সেটা হচ্ছে সবসময় নাউন। তাহলে বাক্যের সাবজেক্ট হচ্ছে নাউন। আর তোমাদের জন্য আজকে কি কেমন ক্লাস হলো আমি জানি না, তোমরা বলতে পারবে। আগামী দিন হচ্ছে লিখন স্যারের ধামাকা ক্লাস অপেক্ষা করছে, তোমরা অধীর আগ্রহে বসে থাকো। ক্লাসটা হবে আগামীকাল বাংলা। ওকে, থ্যাংক ইউ। সজীব আমার মেন্টর হিসাবে আছে, ছোট ভাই, তো সে বুদ্ধি পরামর্শ দিচ্ছে কালার বাড়িটা, খুব ভালো লাগছে আমার। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া আপুর, আমি বলেছি যে সাবজেক্ট হিসাবে যেটা থাকে সেটা সবসময় হচ্ছে নাউন। তাহলে বলছি এডুকেশন ইজ নেসেসারি ফর অল, পানি সকলের জন্য প্রয়োজনীয়, এটা হচ্ছে নাউন। এবার বলছি দেখো যে অবজেক্ট হিসেবে, ঠিক আছে? অবজেক্ট হিসেবে নাউন, অবজেক্ট হিসেবে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে নাউন। আমি এডুকেশন দিয়ে উদাহরণ দিই, যেহেতু শিক্ষা নিয়ে আমাদের কাজ। আমি বলছি যে উই নিড আমাদের প্রয়োজন, এডুকেশন আমাদের কিসের প্রয়োজন? আমাদের হচ্ছে শিক্ষার প্রয়োজন, ঠিক আছে? এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে এডুকেশন। তার মানে হচ্ছে অবজেক্ট হিসাবে একটা সেন্টেন্সে যা থাকে সেটাও কিন্তু হচ্ছে আমাদের নাউন। 3 নাম্বারটা দেখি, দুইটা কিন্তু ক্লিয়ার। তাহলে পজিশন অফ নাউনে হচ্ছে সাবজেক্ট হিসাবে যেটা থাকে সেটা নাউন, অবজেক্ট হিসাবে যেটা থাকে সেটাও হচ্ছে নাউন। নাম্বার 3 নম্বরে হচ্ছে আমরা বলছি যে প্রিপজিশনের পরে নাউন।
আমরা ভাইয়া পুরো প্রিপজিশন নিশ্চয়ই চিনি, ক্লাস শেষের দিকে আসছে আমাদের, শেয়ার করতে থাকো। প্রিপজিশন এর পরে, প্রিপজিশনের পরে অর্থাৎ প্রিপজিশনের পরে যে শব্দ থাকবে সেটা 100% নাউন। যেমন আমি বলছি যে হি ইজ ফন্ড অফ বুকস, সে বই পোকা বা বই খুব ভালোবাসে, মনে করো এরকম। তো অফ হচ্ছে একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে বই, এটা হচ্ছে নাউন। ঠিক আছে, আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ পজিশন আছে নাউনের, তার মধ্যে 3টা জানলাম। আমি নতুন পেজে যাব, একটু বলে নিই। তাহলে সাবজেক্ট হিসেবে যে শব্দটা থাকবে চোখ বন্ধ করে সেটা নাউন, অবজেক্ট হিসেবে যে শব্দটা থাকবে চোখ বন্ধ করে সেটা নাউন, প্রিপজিশনের পরে যে শব্দটা থাকবে চোখ বন্ধ করে সেটা নাউন। কারণ প্রিপজিশনের অবস্থানই হয় কোথায় বলতো, নাউনের পূর্বে। দেন অফ, ইন, অ্যাট, ফর যত প্রিপজিশন আছে এর পরের শব্দ সব সময় নাউন হবে। এইবার হচ্ছে চতুর্থত, দেখো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে। আর্টিকেল এর পরে একটি শব্দ, আর্টিকেলের কথাগুলো গুরুত্বপূর্ণ, নোট করো। আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে সেই শব্দটাকে আমরা হচ্ছে কি বলে অভিহিত করব, নাউন নামে। আমি বলছি যে আই ওয়াকড ফর এ হোয়াইল। এই জায়গাতে খেয়াল করে দেখো যে এ হচ্ছে আমার আর্টিকেল এবং এই জায়গাতে যে হোয়াইল আছে, হোয়াইল শব্দটা এই মুহূর্তে নাউন, রাইট? তাহলে হচ্ছে পজিশনটা নাউনের খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেলের পরে একটি শব্দ যদি থাকে তাহলে সেই শব্দটাকে আমরা নাউন নামে অভিহিত করব। তারপরে হচ্ছে দেখো যে পজেসিভ এর পরে, পজেসিভ এর পরে দেখো, পজেসিভটা ভাইয়া একটু ক্লিয়ার হবা, ভাইয়া পুরো তোমরা প্রোনাউনের পরে বেশি ক্লিয়ার হবা। তো পজেসিভ অ্যাকচুয়ালি যেগুলোকে বলছি, ধরো হিজ, তারপরে হচ্ছে তোমার হার, তারপরে হচ্ছে মাই, দেয়ার, ঠিক আছে, আওয়ার, এইগুলো হচ্ছে বেসিক্যালি পজেসিভ। এই পজেসিভের পরে যে শব্দটা থাকে সেই শব্দটা হচ্ছে নাউন হয়। যেমন আমি বলছি যে দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ আওয়ার হাউস। দেখো এতক্ষণ জেনে গেছো যে আওয়ারটা হচ্ছে আমাদের একটা পজেসিভ এবং এরপরে এই শব্দটা থাকার কারণে এটা হচ্ছে নাউন। এবার তোমাকে হচ্ছে অবাক করার মতো একটা জিনিস হচ্ছে দিব, দেখো। আচ্ছা, আমি যদি এইখানে গো লিখি, ভাইয়া পুরা আমি যদি গো লিখি, তাহলে চোখ বন্ধ করে প্রত্যেকে কিন্তু একে কি বলবে বলতো, প্রত্যেকে একে ভার্ব বলবে। আসলে এটা ভার্ব, আমিও ভার্ব বলবো, যে অল্প জানে সেও ভার্ব বলবে, জানে না সেও হয়তো বা ভার্ব বলে ফেলবে। তার মানে হচ্ছে গো একটা ভার্ব। কিন্তু বিষয়টা হচ্ছে, তোমাকে আমি বলেছি যে পজিশনের উপর মানুষের পরিচিতিটা ডিপেন্ড করে। যে এই মুহূর্তে আমি তোমাদের শিক্ষক হলেও আমি হচ্ছে আমার মায়ের কাছে সন্তান, আমার বউয়ের কাছে হচ্ছে স্বামী এবং হচ্ছে আমার বন্ধুর কাছে বন্ধু। তো গোকে দেখো আমরা এমন একটা প্লেসমেন্টের মধ্যে ফেলবো, দেখো যে গোটা হচ্ছে, সেটা হচ্ছে দেখো যে আর্টিকেল প্লাস ডট ডট প্লাস হচ্ছে প্রিপজিশন, এর মাঝে যে শব্দটা থাকবে সেই শব্দটা হবে নাউন। আমি একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। দেখো আমি বলছি যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এই জায়গাতে খেয়াল করে দেখো যে দা হচ্ছে একটা আর্টিকেল, অফ হচ্ছে একটা প্রিপজিশন, এদের মাঝের শব্দটা হচ্ছে কি বলতো, গো হচ্ছে এখানে নাউন। চমৎকার না? তার মানে হচ্ছে যেটা তোমাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যে শব্দটা থাকবে সেটা 100% নাউন হবে। দেখো আমাদের হচ্ছে মোটামুটি শেষ। পজিশন অফ নাউনটা হচ্ছে আমি একবার রিকভার করি। সাবজেক্ট হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে নাউন, অবজেক্ট হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে নাউন, প্রিপজিশনের পরে যা থাকে সেটা হচ্ছে নাউন, পজেসিভের পরে যেটা থাকে সেটা হচ্ছে নাউন, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন, এবং আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানের শব্দ নাউন, রাইট? এবার হচ্ছে আমাদের একটু যাচাইয়ের পালা। কেমন পড়ালাম তোমাদের, কি অবস্থা হইলো একটু আশা করি যে আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই তোমরা ভালোই রিপ্লাই দিয়েছো। তারপরেও আমাদের প্রিভিয়াস ইয়ারের 10টা কোশ্চিন, জাস্ট একটা হচ্ছে তোমার স্লাইড আকারে এখানে আমরা নিয়ে নিব। তারপর এইটা হচ্ছে 2টা আমি সলভ করার পরে তোমাদের থেকে 3 এবং 4 নাম্বারটার একটু কমেন্ট চাইবো, তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? এবার খেয়াল করে দেখো যে তোমাদের সামনে উন্মুক্ত হয়ে গেছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের হচ্ছে কিছু কোশ্চিন, সেটা হচ্ছে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে এসছে। এটা যদি আমরা হচ্ছে একটু সলভ করব, আমাদের পড়ার সাথে মিলছে কিনা
এই 1 এবং 2 নাম্বারটা আমার সলভ করার পরে 3 এবং 4 নাম্বারটা তোমাদের কমেন্ট নিব আমি, ঠিক আছে। 1 নাম্বারটা বলছি দেখো যে দ্য পদ্মা ইজ এ রিভার, তার মানে হচ্ছে এই পদ্মাটা হচ্ছে কি একটা নদীর নাম। আমি তোমাদের কি বলেছিলাম প্রপার নাউনের ক্ষেত্রে, পৃথিবীতে যেটা একটা সেটা হচ্ছে কি প্রপার নাউন না, নির্দিষ্ট করে কোনো জায়গার নাম বললে প্রপার নাউন না, তাহলে এটা কি আমি প্রোনাউন বলতে পারবো? এইবার একটু দেখো আমি বলছি দ্য পদ্মা ইজ এ রিভার, এই জায়গাতে আমরা সবগুলো অপশন, অন্য অপশনগুলো কেন হলো না সেটাও একটু বিশ্লেষণ করা দরকার। সেটা হচ্ছে প্রথমত আমরা তো নদী একটা হচ্ছে পদ্মা একটা নদীর নাম, তার মানে হচ্ছে প্রোনাউন হওয়ার প্রশ্নই আসে না, এটা আউট। দ্বিতীয়ত আমরা হচ্ছে সি নাম্বার বি নাম্বারটাতে আসো, আমরা কালেকটিভ নাউনে কি পড়লাম যে অনেকগুলো জিনিসকে একসাথে সমষ্টি করে, এটা সমষ্টি করেনি, তার মানে এটাও হচ্ছে না। সি নাম্বারটা আমি কি বলছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনকে ধরাছোঁয়া বা স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়, তার নাম অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই ওই পদ্মা নদীকে দেখা যায়, ঠিক আছে না, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায় না। এবার দেখো যে আমি বলেছিলাম কি যে কোনো ব্যক্তির নাম এবং জায়গার নাম, পদ্মা নদী একটা জায়গাতেই আছে, তার মানে এটা হচ্ছে প্রপার নাউন এবং পৃথিবীতে একটাই। সবগুলো হচ্ছে আমাদের, তাহলে এই জিনিসটা দেখো যে ক্লিয়ার হয়ে গেছে যে এই পদ্মাটা হচ্ছে আমাদের এই জায়গাতে প্রপার নাউন, এই বিষয়ে হচ্ছে কোনো সন্দেহ নাই। এবার হচ্ছে আমরা দ্বিতীয় কোশ্চেনটা নিয়ে হচ্ছে একটু কাজ করি। বলছি হোয়াট কাইন্ড অফ নাউন দ্য ওয়াট ক্যাটেল ইজ। আমি বলেছিলাম কি বলতো কালেকটিভ নাউনের ক্ষেত্রে যে অনেকগুলো নাউন যখন একসাথে সমষ্টি আকারে বোঝায় বা অনেকগুলো নামকে এক নাম দেয়া যায় তখন সেটা কালেকটিভ নাউন। কারণ তোমাদের প্রান্ত স্যার গরুর খামার করছেন 10টা গরুকে আমরা ক্যাটেল বলছি, তার মানে এটা 100% কি হবে বলতো কালেকটিভ নাউন। কেন হবে না বাকিগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন এটা হচ্ছে না। তোমরা কমেন্ট করতে থাকো, আমি হচ্ছে 3 এবং 4 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। এইবার দেখো যে 3 নাম্বার এবং 4 নাম্বার কোশ্চেন আমি একটু পড়ে দিই। বলছি আই ওয়ার্কড ফর এ হোয়াইল, এই কোশ্চেনটা এসছে দেখো আর ইউ ডি ইউনিটে 12-13 সেশনে অনেক আগে। তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ ড্যাশ দিস মর্নিং, এখানে একটু বড় করে অপশন আছে তোমরা দেখবা, একটু বিশ্লেষণ ধর্মী, এটাও আর ইউ ইউনিটে এসেছিল 10-11 সেশনে। একটু 2 মিনিট সময় তোমাদের, কমেন্ট নিব, কমেন্ট করো ঝটপট, কত কমেন্ট করছো সেটা দিয়ে কমেন্ট করো, তাহলে বুঝতে সুবিধা হবে আমার। তনুশ্রী সাহা একটু কমেন্ট করতে থাকো, আমি একটু প্রশ্ন নাম্বার দিবা দিয়ে কমেন্ট করবা যে 3 না 4, না হলে আমি গুলিয়ে ফেলছি যে এটা 1-এর নাকি 2-এর। হ্যাঁ, তারপর হচ্ছে 3-এর কমেন্ট আসা শুরু হয়েছে। 3-এ বলছে হচ্ছে নাউন, তারপরে হচ্ছে আমাদের কে নাউন কে বলেছে, লিমা ইয়াসমিন নাউন বলেছে, তারপর রোজিনা আক্তার এটাকে নাউন বলেছে, তারপরে হচ্ছে সাদিক এটাকে নাউন বলেছে, ফারজানা ইরিন এটাকে নাউন বলেছে। মন ভরে গেল ভাইয়া আপুরা, যে কারণ হচ্ছে প্রত্যেকটা উত্তরই তোমরা সঠিক বলছো, এটা আমার কাছে খুবই ভালো লাগার, খুবই পাওয়ার। আমি কমেন্টে থাকলাম না, একটু পড়াই তোমাদের। দেখো বলতেছি যে আই ওয়ার্কড ফর এ হোয়াইল, আমি একটু আগেই বলেছিলাম যে আর্টিকেলের পরে হচ্ছে যেই শব্দটা থাকবে, আর্টিকেলের পরে হচ্ছে যেই শব্দটা থাকবে সেটা হচ্ছে কি হবে বলতো। এইবার হচ্ছে দেখো আমি বলছি যে আই ওয়ার্কড ফর এ হোয়াইল, মানে আমি কিছু সময়ের জন্য হেঁটেছিলাম, বিষয়টা হচ্ছে এইটা কি বলতো, এ হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে একটা কি, এ হচ্ছে আমাদের আর্টিকেল, আর আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা হবে নাউন, তার মানে হচ্ছে এটার উত্তর আমাদের ডি। এইবার হচ্ছে 4 নাম্বারটাতে একটু কারিশমা আছে। 4 নাম্বার বলছি ডু ইউ হ্যাভ ড্যাশ দিস মর্নিং, একটা প্রশ্ন করছে। এখন বিষয়টা হচ্ছে দেখো আমি তোমাদেরকে বলেছি যে অপশন বাদ দেওয়া শিখতে হবে, এটা একটা ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে যে ম্যানি সবসময় কার সাথে বসে বলতো, কাউন্টেবল নাউনের সাথে। এ নাম্বার অপশনে বলছে ম্যানি ওয়ার্ক, তার মানে এটা হতে পারে না, ওয়ার্ক আনকাউন্টেবল, এ নাম্বার অপশন বাদ। বি নাম্বারে বলছে যে ম্যানি ওয়ার্কস, আনকাউন্টেবল নাউনের সাথে এস হয় না, বা তার আগে ম্যানিও বসে না, মাস বসে, তার মানে বিও বাদ। এবার হচ্ছে সি নাম্বারে বলছে দেখো মাস ওয়ার্ক, তোমরা একটু আগে জানলে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাস বা লিটিল হয়, তার মানে আমার সি হবে। এখানে আবার আনকাউন্টেবলে এস করে ফেলেছে, এইটাও হবে না। দেখো এবার হচ্ছে 5 আর 6 নাম্বারটা একটু সলভ করার চেষ্টা করবো আমরা। বলছি ফাইন্ড আউট দ্য কমন নাউন, খুবই সোজা, তোমরা একটু কমেন্ট করতে থাকো নম্বর দিয়ে। ফাইন্ড আউট দ্য কমন নাউন, এটাও আর ইউ A3 ইউনিটে 12-13 সেশনে এসছে, আমার সময়কার, আমি অ্যাডমিশন দিয়েছিলাম তখন। নাও আমরা হচ্ছে তোমরাও অনেকক্ষণ ধরে ক্লাস করছো, অসংখ্য ধন্যবাদ, তাও অনেকেই লাইভে আছো শেষ পর্যন্ত। দেখো আমাদেরকে হচ্ছে 5 আর 6 নাম্বারটা একটু কমেন্ট করো ঝটপট। 6 নাম্বারে বলছি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, এটা তোমাদের জানার কথা, একটু নাম্বার দিয়ে কমেন্ট করো, একটু নাম্বার দিয়ে কমেন্ট করো। একটা কমেন্ট এসছে এখানে 5-এর, তনুশ্রী সাহা, ধন্যবাদ আপু তোমাকে, তুমি কমেন্ট করেছো, তোমার কমেন্টটা ঠিক আছে। সিটি কমেন্ট করেছে, সে কমন নাউন। তারপর হচ্ছে 5-এর সি কমেন্ট আসছে, 5-এর সি মাসুমা হক, নাম পড়তে পড়তে অস্থির, ফারজানা আইরিন 5-এর সি, তারপর লিমা ইয়াসমিন চিটি,
অসংখ্য ধন্যবাদ আপু, তোমরা খুবই বুঝে গেছো। দেখো ফাইন্ড আউট দ্য কমন নাউন, তার মানে হচ্ছে এই জায়গার কমন নাউনটা হচ্ছে সিটি, কারণ এটা সব জায়গায় থাকে। ঢাকা কি নাউন একটু বলে দিই, জায়গার নাম, তার মানে এটা প্রপার নাউন। আর ফ্লক এবং বার্নস এই দুইটা শব্দ হচ্ছে কালেকটিভ নাউন। এই দুইটা হয়তো তোমাদের কাছে একটু অড ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে গুচ্ছ, মানে এক জায়গাতে গুচ্ছ আকারে থাকলে সেটা কালেকটিভ। আর ফ্লক মানে হচ্ছে পাল বা দল, ঠিক আছে। আর হোয়াট কাইন্ড অফ নাউন গার্ল ইজ, তাহলে এটা হচ্ছে 100% আমাদের কমন নাউন। দেখো 7 নাম্বার কোশ্চেন বলছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো এই সেন্টেন্সটা একটু তোমাদের জন্য বিতর্কিত হতে পারে, তোমার জন্য না, এটা সবার জন্য। বিষয়টা হচ্ছে প্রথমত দেখো যে আমি বলে নিই যে ফার্নিচার শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ফার্নিচার শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার মানে হচ্ছে তার সাথে এস বাই এস যুক্ত হতে পারে না। অপশনে কিন্তু বাদ, অপশন বাদ দেওয়া শিখতে হবে। আমি বলছি যে আই নিড এ ফিউ ফার্নিচার্স, ফার্নিচার শব্দটা আনকাউন্টেবল নাউন, তাই তার সাথে এস হতে পারে না, এটা হচ্ছে ঘাটাং, এটা হচ্ছে কাটা। এবার বলছি দেখো একটু আগে আমরা শিখলাম যে ফিউ বসে কাউন্টেবলের সাথে, তার মানে হচ্ছে দেখো ফিউ হচ্ছে কি কাউন্টেবলের সাথে বসে, তার মানে ফার্নিচার তোমরা জেনে গেলা কি যে আনকাউন্টেবল, ঠিক কিনা? তাহলে কাউন্টেবল আর আনকাউন্টেবল কি হতে পারে রে ভাই? হতে পারে না, তার মানে হচ্ছে এই দুইটাই কাটা। তারপরে বলছি এবার সি এবং ডি নাম্বার অপশন। এখন বিষয়টা হচ্ছে দেখো যে সি এবং ডি নাম্বার অপশনটা হচ্ছে দুইটা অপশনই রাইট। কিছু বইতে এই সি নাম্বার এই অপশনটাকে রাইট দিয়েছে, কিছু বইতে ডিতে। তবে আমরা ডি নাম্বারটাকে উত্তর করব কনসেপ্টের ভিত্তিতে। কেন করব দেখো, আমি বলছি যে আই ডু নট নিড ফার্নিচার, বাক্যটা ঠিক আছে। আই নিড সাম ফার্নিচার, বাক্যটাও ঠিক আছে। সাম এমন একটা ডিটারমিনার যেটা হচ্ছে কাউন্টেবলের সাথেও বসে, আনকাউন্টেবলের সাথেও বসে। কিন্তু সি নাম্বারটা যেহেতু একটু নেগেটিভ অর্থ দিয়েছে, তাই ম্যাক্সিমাম যুক্তি বা বইগুলোতে এইটাকে উত্তর করা হয়েছে। তবে এটাকেও কিন্তু ফেলে দেওয়া যাবে না, যুক্তির বিচারে ওইটাও হেরে যায় না, ওইটাও রাইট। 8 নাম্বার বলছি যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড তোমার হচ্ছে কাইন্ডনেস। তাহলে আমরা কি জেনেছি, যেটাকে দেখা যায় না সেটা কি? সেটা শতভাগ অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মানে অ্যাবস্ট্রাক্ট, বাকিগুলো যাওয়ার আমার দরকারই নাই। আচ্ছা এইবার হচ্ছে 9 নাম্বারটা বলছি যে হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাও এসছে দেখো যে কতটা কোশ্চিন আসছে, এবং হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন এটা এসছে আর ইউ বি ইউনিটে, তোমার হচ্ছে কততে বলো তো? তোমার আসছে হচ্ছে 20-21 সেশনে। দেখো তো হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা সেটা একটু আমরা জানি। অপশন এতেই আমরা পেয়ে গেছি ভাইয়া পুরা, কারণ হচ্ছে চাইল্ডহুড, এটা কোনো অবস্থাতেই শৈশব ধরা বা ছোঁয়া যায় না। তোমরা জানো যে অ্যাবস্ট্রাক্ট নাউন ধরা ছোঁয়া যায় না। বাকিগুলো কি হবে একটু বলি। বয় কি হবে বলো? বয় কমন হবে। তারপর হচ্ছে ফ্যামিলি কি হবে? এটা হচ্ছে কালেকটিভ হবে, ঠিক কিনা? তারপর হচ্ছে চাইল্ড, চাইল্ড হচ্ছে শিশু, হচ্ছে কমন হবে। এবার 10 নাম্বার লাস্ট ওয়ান, শেষ দিকে একদম। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা, আর স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। আমাকে বলছে হেয়ার স্ট্রেংথ ইজ ইউজ অ্যাজ, স্ট্রেংথটা কি হিসেবে ব্যবহার হয়েছে? স্ট্রেংথ এই শক্তিটা এইখানে ব্যবহার হয়েছে। শক্তিকে কি কখনো দেখা যায়? দেখা যায় না। আরে মার অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তো আমরা চেষ্টা করেছি আমি সর্বাত্মক আজকে। তোমাদের একটু কমেন্ট দেখি। এটা হচ্ছে দেখো অ্যাবস্ট্রাক্টের একটু উচ্চারণটা এটা একটু ভুল হয়েছে লিখতে, আমাদের টাইপার হয়তো বা অ্যাবস্ট্রাক্ট বানানটা এটা হবে, ঠিক আছে। মন ভরে যাচ্ছে আবার 10-এর ডি, 9-এর এ, ম্যাক্সিমাম কমেন্ট এরকম। খুবই ধন্যবাদ। আমার মনে হয়েছে যে আমি সামান্যতম হলেও তোমাদের কাজে আসতে পারবো, বোঝাতে পারবো। তোমাদের কাছে বিনীত নিবেদন, এখন তো আর শেয়ার করতে বলার সময় নয়, ক্লাস শেষ হয়ে এসছে। তবে আগামীকাল ক্লাস নেবেন হচ্ছেন লিখন স্যার। উনি খুবই প্রাণবন্ধ একজন শিক্ষক, আমাদের অনেক আস্থাভাজন, এবং পুরো রাজশাহীর উনি আস্থা। ওনার কাছে অফলাইনে অসংখ্য স্টুডেন্ট উনি হচ্ছেন যে সার্ভিস সেবা দিয়ে যাচ্ছেন। ওনার আকাঙ্ক্ষা, আমাদেরও আকাঙ্ক্ষা এটা যে উনি রাজশাহীর বাইরে একটু ছড়াতে চান, ওই গ্রামান্তরে, পঞ্চগড়, সিলেট, বাগেরহাটে তার সেবা যেন আমরা পৌঁছিয়ে দিতে পারি। সেটা তার পরের দিনই আমাদের ধামাকা থাকবে। বিজ্ঞান বিভাগের জন্য একাই যিনি যথেষ্ট, তিনি হচ্ছেন প্রান্ত স্যার। আমি তোমাদের কথা আর বাড়াবো না, আজকে হচ্ছে বিদায় নিব। অসংখ্য পরিমাণে ভর্তি হয়েছে তোমরা এই ক্লাস চলাকালীন। হয়তো বলতে পারো যে বারবার কেন ভর্তির কথা বলছি, একটাই সেবা, যে তোমরা ভর্তি হও, আমাদের এই ইয়েটাকে ছড়িয়ে দাও, অনেকেই সুযোগ পাক এটাকে দেখার এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছাতে পারে। আজকে রাতও অনেক হয়েছে, বিদায় নিব তোমাদের সাথে। আল্লাহ যদি জীবিত রাখে, হয়তো পরশু আমার ক্লাস আছে, কালকে হচ্ছে লিখন স্যার বাংলা ক্লাস নেবেন। তোমরা ভালো থেকো, সুস্বাস্থ্য আল্লাহ তোমাদের দান করুক।